ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। মহাকর্ষ অভিকর্ষ অনলাইন ক্লাসের প্রথম পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ শাফি। আজকের টপিক হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র সংক্রান্ত ভর্তি পরীক্ষা উপযোগী যে প্রশ্নগুলো আছে বা বিগত বছরে যে প্রশ্নগুলো হচ্ছে সেখান থেকে কনসেপচুয়াল কিছু প্রশ্ন দেখার জন্য। তো আমাদের এখানে মোটামুটি আমরা 6 থেকে 7টা প্রশ্ন আছে সলভ করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা এখানে আছে সেটা হলো অসীম দূরে অবস্থিত দুটি বস্তুর ভর 10 কেজি এবং 2 কেজি যারা স্থির অবস্থায় ছিল। তো এখানে আমরা দুইটা বস্তু চিন্তা করলাম যে একটার ভর হচ্ছে m = 10 কেজি, আচ্ছা, এবং আরেকটা ভর আছে হচ্ছে m2, সেটা 2 কেজি। দুইটা ভর এখানে আছে, আচ্ছা। এবং এরা শুরুতে দুজনে কি অবস্থায় ছিল? স্থির অবস্থায় ছিল। এরা দুজনেই শুরুতে স্থির অবস্থায় ছিল, তার মানে এদের আদিবেগ দুজনেরই হচ্ছে 0। তো আমাদের যেটা প্রশ্ন করছে, কিছু সময় পর অর্থাৎ টাইম টি পর প্রথম যে বস্তুটা তার বেগ হয়ে গেছে কত? 2 মিটার পার সেকেন্ড। প্রথম বস্তুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় বস্তুর বেগটা কত হবে? অর্থাৎ v2 আমাদের জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, এখানে মজার যে বিষয়টা সেটা হলো, দেখো এই যে প্রথম বস্তুর বেগ যে 2 মিটার পার সেকেন্ড হলো, এখানে কিন্তু কোনো সংঘর্ষ বা এরকম কিছু দেওয়া নাই। এই ম্যাথটা যদি আমরা সংঘর্ষের কনসেপ্ট দিয়ে করে দেই তাহলে কিন্তু ম্যাথটা উত্তর হবে না, কারণ দেখো এখানে কোশ্চেনে কোথাও সংঘর্ষ রিলেটেড কিছু কিন্তু বলা নাই। যদি সংঘর্ষের ম্যাথ হতো তাহলে আমরা m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2 দিয়ে করতে পারতাম। তো এখানে যেটা হয়েছে, দেখো এরা কত দূরে ছিল? শুরুতে অসীম দূরে ছিল এবং এরা শুরুতে স্থির অবস্থায় ছিল। তাহলে এদের বেগ প্রাপ্ত হওয়ার কারণটা কি হতে পারে? কারণটা হলো, যেহেতু এটা মহাকর্ষ অধ্যায়ের কোশ্চেন, তো এখানে মহাকর্ষ বলটাকে ইন্ডিকেট করা হয়েছে। যেমন তোমরা জানো যে দুইটা বস্তু যদি থাকে m1 এবং m2, আমরা জানি এরা একে অপরকে কি করে বলো? আকর্ষণ করে। m1 m2কে আকর্ষণ করে, m2ও m1কে আকর্ষণ করে। এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে। আচ্ছা, তার মানে এখানে দুইটা বস্তুর ওপরেই একটা করে বল প্রযুক্ত হচ্ছে, যদিও বল দুইটার মান কেমন? সমান। দুইটা বস্তুর ওপরেই বল প্রযুক্ত হচ্ছে, বল দ্বয়ের মানটা হলো সমান, কিন্তু দিক কেমন বলো? বিপরীত দিকে। তো যেটা কথা হচ্ছে যে দুইজনের উপরেই যেহেতু বলটা প্রয়োগ হচ্ছে, তাহলে আমরা জানি বল প্রয়োগ হলে তাদের কি হয়? ত্বরণ হয়। বল প্রয়োগ হলে বস্তুদের ত্বরণ হবে। তার মানে m1 এবং m2 দুইটা বস্তুরই এখানে কি ঘটবে বলো? ত্বরণ ঘটবে। আচ্ছা, এবং যেহেতু ত্বরণ হবে তাহলে শুরুতে যদি স্থির অবস্থায় থাকে কিছুক্ষণ পর তাদের কিন্তু একটা বেগ পাওয়া যাবে, তাই না? যত সময় যাবে এই বেগের মানটা তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো তাদের আদিবেগটা দেওয়া ছিল এবং এখানে কিছু সময় পর উল্লেখ আছে। কত সময় পর সেই সময়টা কিন্তু উল্লেখ নাই। তাহলে এই ম্যাথটা আমরা সলভ কিভাবে করব? তোমরা যদি এমনিতে গতির কনসেপ্ট দিয়ে করতে চাও, যে গতির ক্ষেত্রে আমরা কি জানি? শেষ বেগ v সমান u প্লাস এটি, অথবা যদি লেখো v² = u² + 2s, এইগুলো দিয়ে হবে কি না চলো একটু চেক দিই। তো এখানে দেখো, ধরো দ্বিতীয় বস্তু, যেটার দ্বিতীয় বস্তুর শেষ বেগকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা ধরে নিচ্ছি যে এই ভিটাই হলো তার শেষ বেগ, ইউ কি তার আদিবেগ, যেটা আমরা জানি স্থির অবস্থায় ছিল। এরপরে আসো ত্বরণ। তো ত্বরণটা আমরা যে বের করব, ত্বরণের সূত্র আমরা অবশ্যই জানি যে বল বাই ভর। তো এখানে বল হচ্ছে এদের মধ্যবর্তী মহাকর্ষ বল, সেটাকে আমরা ভর দিয়ে ভাগ দিব। কিন্তু দেখো মহাকর্ষ বল বের করার জন্য কি কি দরকার হয়? দুইটা ভর দরকার হয় আর মধ্যবর্তী দূরত্ব দরকার হয়। তো দেখো এদের ভর দেওয়া থাকলেও শুরুর দূরত্ব দেওয়া ছিল অসীম দূরত্বের। তো তোমরা জানো যে ফোর্সের সূত্র হলো m1 m2 ডিভাইডেড বাই কি? d²। তো শুরুর দূরত্ব যেহেতু অসীম, অসীম দিয়ে যদি দূরত্বের মান বসাই তাহলে ফোর্সের মান কত আসে? 0। তারপরে শুরুতে কিন্তু কোনো ফোর্স ছিল না, কিন্তু যখন তারা আগানো শুরু করলো কিছু সময় পর তখন তাদের মধ্যে একটা বেগ পাওয়া গেছে, অর্থাৎ তখন ফোর্স ছিল একটা। তো তখনকার ফোর্সটা যদি বের করতে চাও, যে জি m1 m2 বাই d² যে আমরা লিখবো, এই কিছু সময় পর তাদের মধ্যে কত দূরত্ব সেটা কিন্তু আমরা জানি না। এইটা একটা অসুবিধা। দ্বিতীয়ত, তুমি যে টি বসাবা সেই টাইমটাও তো তুমি জানো না। তার মানে এখানে গতির সূত্র দিয়েও ম্যাথটা হচ্ছে না। তাহলে আমরা দেখলাম সংঘর্ষের কনসেপ্ট দিয়ে এটা হয় না, কারণ সংঘর্ষ হয়ই নাই। দ্বিতীয়ত, গতির কনসেপ্ট দিয়েও হয় না, কারণ অনেক কিছু আননোন। তাহলে এই ম্যাথটা আমরা করব কি দিয়ে বলো তো? এটা করব আমরা মহাকর্ষের একটা স্পেশাল কনসেপ্ট দিয়ে। কনসেপ্টটা একটু সবাই মনে রাখবো। সেটা হলো, দেখো আমি যদি এই দুইটা বস্তুকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করি, এই দুইটা বস্তুকে একটা সিস্টেম হিসেবে কল্পনা করি, সম্পূর্ণ সিস্টেম হিসেবে কল্পনা করি, তাহলে দেখো এখানে m1 এবং m2 এদের ওপর ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথকভাবে যদি চিন্তা করো,
ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে চিন্তা করলে এদের উপরে কি প্রযুক্ত হয়েছে বলো তো? বল প্রযুক্ত হয়েছে। M1 উপরেও বল প্রযুক্ত হয়েছে, M2 উপরেও কিন্তু বল প্রযুক্ত হয়েছে, বাহ্যিক বল। M1 উপরে বাহ্যিক বল দিচ্ছে M2, M2কে বাহ্যিক বল দিচ্ছে M1, তার মানে এদের উপরে একটা বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে। এবং অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী যদি বাহ্যিক বল প্রযুক্ত হয় তাহলে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, তাই না? তাহলে এখানে আমরা বুঝলাম যে M1 M2 এদের কি আছে? একটা বলো ত্বরণ আছে। কিন্তু যদি আমরা M1 M2কে একটা টোটালি একটা সিস্টেম হিসেবে কল্পনা করি, বলো তো এই সম্পূর্ণ সিস্টেমের ওপরে কি কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে? আবারও বোঝো, M1 M2কে যদি একটা কমপ্লিট সিস্টেম হিসেবে কল্পনা করি, এই সিস্টেমের ওপরে কি কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে কিনা? উত্তরটা হচ্ছে না। কারণ দেখো, এই যে ফোর্স দুইটা, এটা হলো সিস্টেমের কি অভ্যন্তরীণ ফোর্স, রাইট? সিস্টেমের ভেতরে এই ফোর্স দুইটা আছে, সিস্টেমের উপরে বাহ্যিক কিন্তু কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই হয় নাই। তার মানে বলা যায় সম্পূর্ণ যে সিস্টেম, সেই সিস্টেমের ওপরে বাহ্যিক কোনো বল প্রযুক্ত হয় নাই। তাহলে বলো তো সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ কত হবে? 0। সম্পূর্ণ সিস্টেমের কিন্তু কোনো ত্বরণ নাই, তার মানে সম্পূর্ণ সিস্টেমটা কি বেগে যাবে? সমবেগে যাবে। সম্পূর্ণ সিস্টেমটা, ওভারঅল এই পুরো সিস্টেমটা কি বেগে যাবে বলো? সমবেগে যাবে। কিন্তু ইন্ডিভিজুয়াল যে ভরগুলো তাদের কি থাকবে? ত্বরণ থাকবে। ওভারঅল সিস্টেমটা সমবেগে যাবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ভরগুলোর ত্বরণ হবে। এখন এই সিস্টেমের ত্বরণের সাথে ইন্ডিভিজুয়াল ত্বরণের একটা সম্পর্ক আছে। তোমরা এই সূত্রটা জেনে রাখবা যে এ সিস্টেম ইকুয়ালস টু M1A1 প্লাস M2A2, এভাবে আরও হবে নিচে M1 প্লাস M2। এটা হলো একটা সিস্টেমের ভেতরে যে ভরগুলো আছে, যে বস্তুগুলো আছে, তাদের ভ্যালু এগুলো সবগুলো যদি আমরা ইনপুট দেই তাহলে সম্পূর্ণ সিস্টেমের ত্বরণ পাচ্ছি। এটাকে অনেকে সিস্টেমের ত্বরণ না বলে সম্পূর্ণ সিস্টেমের সেন্টার অফ ম্যাসের ত্বরণ নামেও বলে। সেন্টার অফ ম্যাস মানে ভরকেন্দ্রের ত্বরণ নামেও এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে? ভরকেন্দ্রের ত্বরণ নামে বলতে পারি। তাহলে এই শুধুমাত্র এটা ত্বরণের সূত্রই যে এমন হবে ব্যাপারটা এমন না, বেগের ক্ষেত্রেও এই একই সূত্রই বলা যায়। আমরা বেগের ক্ষেত্রেও বলতে পারবো যে, মনে রাখবা এটা সূত্রটা, যে ভি সেন্টার অফ ম্যাস বা ভি সিস্টেম, এটা ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2 নিচে M1 প্লাস M2। সো আমাদের যেহেতু এই কোশ্চেনটা এখানে ত্বরণ জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে বেগ, তাহলে আমরা কি করব? এখানে এই বেগের যে ফর্মুলাটা আছে এটাই এখানে অ্যাপ্লাই করতে যাব। বেগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে যাব। তবে তার আগে আরেকবার একটু জিনিসটা ক্লিয়ার হও যে M1 এবং M2 ইন্ডিভিজুয়ালি এদের ফোর্স আছে, তাই ইন্ডিভিজুয়ালি এদের ত্বরণ আছে, রাইট? কিন্তু খেয়াল করো, সম্পূর্ণ সিস্টেমের উপরে কোনো বাহ্যিক ফোর্স নাই, তাই সম্পূর্ণ সিস্টেমটা কি বেগে চলবে? সমবেগে চলবে। তাহলে বলো তো এই যে সিস্টেমের যে বেগটা, এটা কি বেগ হবে? সমবেগ হবে। সিস্টেমের যে বেগ সেটা কি বেগ হবে বলো? সমবেগ হবে। এইটা আমরা মাথায় রাখবো যে আমরা এখানে বুঝলাম যে সিস্টেমের বেগটা সমবেগ হবে এখানে, হ্যাঁ, সিস্টেমের বেগটা হবে সমবেগ। তাহলে এই কোশ্চেনে সিস্টেম কি বেগে চলবে? সমবেগে চলবে। সিস্টেম বা সেন্টার অফ ম্যাস যেটাই বলো, এটা সমবেগে চলবে। তাহলে সমবেগ বলতে কি বোঝায়? যে সিস্টেমের আদিবেগ ইউ সিস্টেম, সিস্টেমের আদিবেগ ইউ সিস্টেম এবং সিস্টেমের যে শেষ বেগ ভি সিস্টেম, এটা কেমন হবে বলো? সমান। সিস্টেমের আদিবেগ এবং সিস্টেমের শেষ বেগ হবে সমান। তো যেমনটা আমরা একটু আগে দেখলাম, সিস্টেমের বেগ বের করার ফর্মুলা কি? সিস্টেমের বেগের ফর্মুলা হচ্ছে M1V1 প্লাস M2V2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো আদিবেগের ক্ষেত্রে ইউ লিখতে হবে, শেষ বেগের ক্ষেত্রে ভি লিখতে হবে। তাহলে যদি সেটা এখানে অ্যাপ্লাই করো, সিস্টেমের আদিবেগের সূত্র হবে M1U1 প্লাস M2U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, আর সিস্টেমের শেষ বেগের সূত্র হবে M1V1 প্লাস M2V2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। সেটা যদি হিসাব করো খুব সহজে আনসার চলে আসবে। যেমন আমরা এই পাশ থেকে M1 প্লাস M2, এই পাশ থেকে M1 প্লাস M2 বাদ দিতে পারি। বাদ দিলে দেখো U1 এবং U2 দুজনের আদিবেগে কিন্তু শুরুতে কত ছিল? 0। এটা 0 না দিয়ে অন্য যে কোনো মানও দিতে পারতো, হ্যাঁ, যে কোনো মানই দিতে পারতো। তুমি এখানে সেই মানটা যদি বসাও, যেহেতু দুটো আদিবেগে 0, তো এটা 0 হয়ে যাচ্ছে। আর M1 ভরগুলো কত কেজি করেছিল দেখো? প্রথমটা ভর ছিল 10, পরেরটা ছিল 2 কেজি। তাহলে প্রথমটার ভর ছিল 10, পরেরটার ভর ছিল 2 কেজি। আর প্রথমটার যে শেষ বেগ V1 সেটা ছিল 2, তাহলে প্রথমটার শেষ বেগ ছিল
টু, তাহলে দ্বিতীয়টার শেষ বেগ আননোন এখান থেকে বের হবে। সেটা 20 v2, সেটার ভ্যালু আসতেছে কত, -10 মিটার পার সেকেন্ড। তো এই যে -10 মিটার পার সেকেন্ড, এই মাইনাসটা কেন আসলো এটা একটু বুঝো। মাইনাসটা কেন আসলো? তো এখানে দেখো আমরা কি জানি, মহাকর্ষ যে বল এটা কি ধর্মী বল, আকর্ষণ ধর্মী। তাহলে m1 সে m2-র দিকে যাবে আর m2 সে m1-এর দিকে আসবে। তাহলে এর বেগটা যদি আমরা প্লাস চিন্তা করি তাহলে অবশ্যই মানে m1-এর বেগটা যদি প্লাস হয়ে থাকে m2-র বেগটা অবশ্যই মাইনাস হবে, কারণ দিকটা তো বিপরীত দিকে হচ্ছে। তাহলে এই জন্য দেখো v1 এর মান যেহেতু আমরা পজিটিভ নিছিলাম, তাই v2 এর মানটা কি আসছে, মাইনাস। এই মাইনাসটা তুমি পরে উঠাই দিবা, দিয়ে বলবা মাইনাস দ্বারা বিপরীত দিককে নির্দেশ করে, মাইনাস দ্বারা বিপরীত দিকে নির্দেশ করে। সো এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল। চলো আমরা সেকেন্ড কোশ্চেন সলভ করি। সেকেন্ড যে কোশ্চেনটা দেখো, এটা আরেকটু ভালো কনসেপ্ট একটা প্রশ্ন। সেটা হলো বলা হয়েছে 10 মিটার দীর্ঘ এবং 12 কেজি ভরের একটি দণ্ডকে আমরা এক্স অক্ষে স্থাপন করছি। তো ধরে নাও যে এটা হলো এক্স অক্ষ, ধরো এটা হলো আমাদের এক্স অক্ষ। তো এই এক্স অক্ষের, আচ্ছা আমরা ধরে নিচ্ছি যেটা মূলবিন্দু, হ্যাঁ এটা ধরো মূলবিন্দু 0,0, মূলবিন্দু 0,0। তো এক্স অক্ষে এক্স ইকুয়ালস টু 35 মিটার বিন্দুতে 1.2 কেজি ভরে একটা বস্তু রাখা হয়েছে। তো ধরে নাও যে এটাই হলো এক্স ইকুয়ালস টু 35 মিটার, এক্স ইকুয়ালস টু 35 মিটার একটা বিন্দু, সেখানে একটা কি রাখা হয়েছে, বস্তু রাখা হয়েছে। কত কেজি ভরের, 1.2 কেজি ভরের একটা বস্তু এখানে রাখা হয়েছে। আচ্ছা, আর দণ্ডটা কত মিটার দীর্ঘ ছিল, 10 মিটার দীর্ঘ ছিল। এই দণ্ডটাকে আমরা কোথায় স্থাপন করছিলাম, এক্স অক্ষে। এক্স অক্ষের কোথায় স্থাপন করছে এরকম কিছু বলা নাই, তাই আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষের মূল বিন্দুতেই, অর্থাৎ শুরুতেই তাকে স্থাপন করা হয়েছে। ধরলাম এটাই হচ্ছে সেই দণ্ডটা। তাহলে এই দণ্ডের দৈর্ঘ্য কত মিটার বলো, 10 মিটার দীর্ঘ। তাহলে এই যে পয়েন্টটা, দণ্ডের যে প্রান্তবিন্দু তার স্থানাঙ্ক কত হবে, 10,0, অর্থাৎ এটা এক্স ইকুয়ালস টু 10 মিটার একটা পয়েন্ট। তাহলে এইটা হচ্ছে দণ্ডটা, আর এখানে হচ্ছে একটা কণা রাখা ছিল যার ভর ছিল 1.2 কেজি। তো দেখো এখানে জিজ্ঞেস করছে এই যে দণ্ডটা, এই দণ্ড কর্তৃক বস্তুটার উপরে মহাকর্ষ বল কত হবে। তাহলে আমরা যেমনটা জানি যে মহাকর্ষ বল এফ, এটার ফর্মুলা হলো জি ইন্টু m1m2/r² বা d², যেটাই বলো, এটা হলো আমাদের মহাকর্ষ বল এফ এর ফর্মুলা। এখন এই যে সূত্রটা, নিউটনের যে মহাকর্ষ সূত্র, এটা কি সব জায়গায় প্রয়োগ করা যায় কি না? উত্তরটা হচ্ছে না। এই সূত্রের কিছু লিমিটেশন আছে, কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমরা জানি এই সূত্রটা শুধুমাত্র বিন্দু ভরের জন্য প্রযোজ্য। কি ভরের জন্য প্রযোজ্য বলো, বিন্দু ভরের জন্য প্রযোজ্য। তো আমাদের দেখো এই যে 1.2 কেজি ভরের একটা বস্তু, এখানে কিন্তু বস্তুর শেপ বলে না যে কেমন আকার। তো যখন শুধু বস্তু বলা হয় অনির্দিষ্টভাবে, তখন আমরা বস্তু বলতে একটা ছোট কণাকেই ইন্ডিকেট করি, ঠিক আছে। কিন্তু এই যে দণ্ডটা, সেটাকে কোনোভাবেই কিন্তু কণা বলা যায় না, তাই না, এটা একটা বিস্তৃত বস্তু। তো নিউটনের সূত্রটা কার জন্য প্রযোজ্য, এরকম কণার ক্ষেত্রে প্রযোজ্য, এরকম দণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। তাই যদি আমরা এখানে এই m1m2-র জায়গায় দণ্ডের ভর আর কণার ভর বসাই, আর আর এর জায়গায় দণ্ডের মধ্যবিন্দু থেকে কণার দূরত্ব বসিয়ে দেই, তাহলে এই ম্যাটার উত্তর কিন্তু হবে না, কারণ নিউটনের সূত্র এই ক্ষেত্রে খাটবেই না, দণ্ডের ক্ষেত্রে নিউটনের সূত্র খাটে না। তাহলে আমরা এটা সলভ করব কিভাবে, নিউটনের সূত্র যেভাবে খাটে এটাকে আমরা সেভাবে সাজাই নিব। তো নিউটনের সূত্র কখন খাটে কি বলছিলাম, দুইটা কণার মধ্যে এই সূত্র খাটবে। এই যে m1m2 দুইটাই হইতে হবে কণার ভর। তো দেখো এর মধ্যে একটা তো কণার ভর তো আমার আছেই, আমি এটাকে m2 নাম দিলাম, এটা তো কণা হিসাবেই আছে। আর যেটা m1 সেটা কত কেজি, 12 কেজি, দণ্ডের ভর 12 কেজি, কিন্তু এটাকে কিন্তু কণা বলা যায় না, তাই না। তো আমি কি করলাম, এখান থেকে ছোট্ট একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। যদি এটা যথেষ্ট ক্ষুদ্র আমি দেখাতে পারি নাই, বাট অ্যাকচুয়ালি চিন্তা করে আমি এটাকে যত ক্ষুদ্রভাবে সম্ভব তত ছোট্ট একটা অংশ কেটে নিচ্ছি। সেই অংশটাকে অবশ্যই কি একটা কণার ন্যায় বিবেচনা করা যায়। তো যেহেতু সম্পূর্ণ দণ্ডের ভর m1, তাই আমি ছোট্ট ভরকে নাম দিচ্ছি dm1, ঠিক আছে। তোমরা জানো ক্ষুদ্র অংশকে কি নামকরণ করা হয়, ডি নামকরণ করা হয়। তাহলে সম্পূর্ণ দণ্ডের ভর ছিল m1, এই ক্ষুদ্র দণ্ডটুকুর অংশের ভর ধরে নিচ্ছি আমরা dm1। তাহলে বলো তো এইবার এই dm1 এর সাথে এই m2 কণার কি নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই যাবে, কারণ এটাও কণা এটাও কণা। তাহলে আমরা যদি সূত্রটা এখন লিখি কার কার মধ্যে, যে dm1 ও m2 এর মধ্যে বল ইকুয়ালস টু কত বল হবে দেখো, g dm1
ইন্টু এন টু ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। তো একটু খেয়াল করো যে এদের মধ্যবর্তী দূরত্বটা কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই তো? এটাই হলো এদের মধ্যবর্তী দূরত্ব। তো এই যে দূরত্বটা এটা কত হতে পারে এইটা একটু চিন্তা করো আগে, এটা কত হতে পারে। তো এখানে এই দূরত্বের কিন্তু ফিক্স কোনো উত্তর তুমি আমাকে দিতে পারবা না। কেন পারবা না? এর রিজনটা হলো আমরা এই যে ডিএমনটা যে কেটে নিচ্ছি, ছোট্ট অংশ যে কল্পনা করছি, এইটা তো এই দণ্ডের যে কোনো জায়গায় হতে পারতো, রাইট? এটা কিন্তু দণ্ডের এই পয়েন্টে হতে পারতো, দণ্ডের এখানে নিতে পারতাম, এখানে নিতে পারতাম, রাইট? বিভিন্ন জায়গায় কিন্তু নেওয়া যেত। তার মানে এখানে কি বলা যায় বলো তো, এই দৈর্ঘ্যটার ফিক্স কোনো মান নাই, এটা ভ্যারিয়েবল। তো আমি এটার নামটা আর হিসাবে রেখে দিলাম, তাহলে এটা আর স্কোয়ার আকারই থাকলো। তার মানে এখানে আর এর যে মান এটা কি বলতো, এটা চলক, এটা কনস্ট্যান্ট কোনো মান না, তাই না? ভ্যারিয়েবল। আচ্ছা, তাহলে এটা গেল কার কার মধ্যে বল, এই দুইটা ক্ষুদ্র কণার মধ্যে বল আমরা লিখে ফেলছি। তো চলো একটু ডিএমনের মানটা একটু বের করে নিয়ে আসি। ডিএমন দেখো, সম্পূর্ণ দণ্ড যেটা, সম্পূর্ণ যে দণ্ড তার দৈর্ঘ্য যেন কত, 10 মিটার দৈর্ঘ্য, তাই না? আর এই যে ছোট্ট যে অংশ আমি কেটে নিচ্ছি তার দৈর্ঘ্য কত হতে পারে, চলো চিন্তা করি। সেটা তো খুবই ছোট্ট দৈর্ঘ্য না, খেয়াল করো। তারপরেও এটাকে লিখবো কিভাবে, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা কি নামকরণ করছি, আর। এইটুকু দূরত্বকে কি নাম করছি বলো, আর। খেয়াল করো তো, এই আর দূরত্বেরই একটা ছোট্ট পার্ট এই দণ্ডের দৈর্ঘ্য না, এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য। কি বলো ব্যাপারটা আবার খেয়াল করো, এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এইটুকুকে আমরা কি নামকরণ করছি, আর। সেই আরেরই একটা স্মল পোর্শন এইটার দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা কি নামকরণ করতে পারি, ডিআর। তাহলে ক্ষুদ্র অংশের যে দৈর্ঘ্য, ক্ষুদ্র অংশের যে দৈর্ঘ্যটা সেটাকে কি নামকরণ করা যায়, ডিআর। এখন তুমি আমাকে বলো, দণ্ডটা তো সুষম দণ্ড, তাই না? সব জায়গাতে একই রকমই হবে। তাহলে এই দণ্ডের 10 মিটার দৈর্ঘ্যের ভর কত কেজি বলো, 12 কেজি। এই যে প্রশ্ন বলা ছিল 10 মিটার দীর্ঘ এবং ভর 12 কেজি, তাহলে প্রতি 1 মিটারের ভর কত কেজি হবে, 1.2 কেজি করে। প্রতি 1 মিটারের ভর 1.2 কেজি করে। আর আমরা কতটুকু ভর বের করতে চাই, এই ডিএম ভরটা বের করতে চাই। এইটুকুর দৈর্ঘ্য কত, ডিআর। তাহলে আমি যদি লিখি ডিআর দৈর্ঘ্যের ভর, সেটা কত হবে, 1.2 ইন্টু ডিআর। আর একবার বুঝো, আমরা চাচ্ছি এই যে সূত্র যে লিখলাম এখানে ডিএমন লিখছি, তো ডিএমনের মান তো আমার জানা নাই, সেটা বের করব কিভাবে, সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য 10 ভর 12, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, সুতরাং এইটুকু দৈর্ঘ্যের ভর যেটা ডিআর দৈর্ঘ্য তার ভর আসতেছে 1.2 ডিআর। তার মানে এই যে ডিএমনটা তার এইটুকু অংশের ভর কত, 1.2 ডিআর। তাহলে চলো এটা এখানে যদি বসাই, জি ইন্টু 1.2 ডিআর, এরপরে M2 যেটা কত কেজি, ওইটাও 1.2 কেজি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো যদি গোছায় বলি তাহলে এটা দাঁড়াচ্ছে, দেখো জি ইন্টু 1.2কে যদি স্কোয়ার করে, আমরা জানি 12 স্কোয়ার 144, তার মানে এটা 1.44 ইন্টু ডিআর ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই হলো ফোর্স। কার কার মধ্যে ফোর্স বলো, এই ক্ষুদ্র অংশের সাথে এইটার ফোর্স, ক্ষুদ্র দণ্ডের অংশের সাথে এটার ফোর্স। তাহলে এটাকে তো মোট বল বলতে পারি না, তাই না? এইটা ওটা তো ক্ষুদ্র বলই বের হলো, কারণ আমি এখানে কি অংশ নিছিলাম বলো, ক্ষুদ্র অংশ কেটে নিছিলাম। তো এইটা আমার কাছে চাওয়া হয়েছে কিনা, আমার কাছে কিন্তু এই ক্ষুদ্র ফোর্সটা চাওয়া হয় নাই, চাওয়া হয়েছে সম্পূর্ণ দণ্ডের সাথে এর ফোর্স কতটুকু, কিন্তু আমি বের করছি কি ক্ষুদ্র অংশের ফোর্স। তো তোমরা জেনে থাকবা, ক্ষুদ্র অংশের মানকে যদি ইন্টিগ্রেশন করা যায়, অর্থাৎ এই ডিএফ ফোর্সটাকে যদি ইন্টিগ্রেশন করা যায়, তাহলে কি সম্পূর্ণ দণ্ডের জন্য ফোর্স বের হবে। কেন ইন্টিগ্রেশন করতে হবে তার ব্যাখ্যাটা যদি জানতে চাও, তাহলে দেখো এখানে আমরা কি চাই, সম্পূর্ণ দণ্ডের সাথে ওর ফোর্সটা চাই। তো আমি কি করলাম, সম্পূর্ণ দণ্ড দিয়ে যেতে একবারে করা যায় না, তাই ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি যেন নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে এই ছোট্ট অংশের সাথে ওর একটা ফোর্স আমি বের করছি, এরকম আরেকটা ছোট্ট অংশ নিয়ে তার ফোর্স বের করব, এরকম আরেকটা ছোট্ট অংশ নিয়ে তার ফোর্স বের করব, এভাবে অনেকগুলো ছোট্ট অংশ নিয়ে সবগুলোর ফোর্স বের করে যদি যোগ করে দিতে পারি তাহলে মোট ফোর্স বের হবে। কিন্তু এই যোগটা তো আমি ম্যানুয়ালি করতে পারবো না, কারণ আমি তো জানি না এখানে এরকম কয়টা ছোট ছোট অংশ করা যাবে। এই যোগটাই করতে হয় কি দিয়ে, ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে বলা যায় যে মোট বল F ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএফ। আচ্ছা, আমরা যদি ডিএফ এর মানটা বসাই, দেখো ডিএফটা ছিল এই মানটা, তোমরা জানো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যে কোনো ক্ষেত্রে কনস্ট্যান্টটা আমরা বাইরে রাখি। সো আমি এখান থেকে 1.44
ইন্টু জি, এই মানটা বাইরে রাখলাম, তাহলে ভেতরে ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকতেছে হচ্ছে আর টু দি পাওয়ার -2 ইন্টু ডিআর। এই যে আর স্কোয়ারটা ছিল সেটাকে আমি ওপরে নিয়ে আর টু দি পাওয়ার -2 আকারে লিখলাম। আচ্ছা, আরেকটা বিষয় তোমরা জেনে থাকবা, ইন্টিগ্রেশন আমাদের কি দিতে হয়, লিমিট দিতে হয়, অর্থাৎ কোথায় থেকে কোন পর্যন্ত আমি ইন্টিগ্রেশনটা করব সেই লিমিটটা আমাকে দিতে হবে। সো আমি জি এর মানটাকে বসিয়ে নিলাম, দেন এখন আমি লিমিটটা দিব। লিমিট কার দিতে হয় এটাও তোমরা জানো, যে চলক তার লিমিট দিতে হয়, ডি এর পরে যে থাকে তার লিমিট দিতে হয়। তো এখানে চলো, এই যে আমরা আরটাকে চলক রেখে রাখছিলাম, সেই আর এর লিমিটটা আমরা দিব। তার এর পরিচয় কী ছিল আগে দেখো, M2 থেকে এই ছোট্ট অংশের দূরত্ব, M2 থেকে এই ছোট্ট অংশের দূরত্ব। এখন লিমিট বলতে বোঝায় যে এই দূরত্বটা সবচেয়ে কম কত হতে পারে আর সবচেয়ে বেশি কত হতে পারে। তো তুমি চিন্তা করো, এটাকে যদি এখানে না কেটে তুমি একদম এই প্রান্তে এখানে যদি নিয়ে নিতা, তাহলে এই দূরত্ব হয়তো সবচেয়ে কম, তাই না? এদের মধ্যে সবচেয়ে কম দূরত্ব এটাই হতে পারতো। এবং যদি এই প্রান্তে তুমি নিতা, তাহলে এদের মধ্যে দূরত্ব হতো সবচেয়ে বেশি। আরেকবার, স্মল আর এর দূরত্ব কি, ক্ষুদ্র অংশের সাথে এই কণাটার দূরত্ব। তো ওর অবস্থান তো ফিক্সড, কিন্তু এর অবস্থান তো ফিক্সড না। দেখো, এইটাকে সবচেয়ে কাছে আঁকা যায় তো এখানে, এইটুকু হয়তো সবচেয়ে কম দূরত্ব, আর এটাকে সবচেয়ে দূরে আঁকতে পারতাম এখানে, এটা হয়তো সবচেয়ে বেশি দূরত্ব। তো মানটা কত কত চলো দেখি। সবচেয়ে কম দূরত্ব হচ্ছে এইটুকু, তো এই যে মানটা সেটা কত হবে দেখো, এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল 10 আর এই পয়েন্টের হচ্ছে 35, তাহলে সবচেয়ে কম দূরত্ব কত মিটার হলো, 25 মিটার। এটা 10, এটা 35, এইটুকু দূরত্ব হবে 25 মিটার। তাহলে আমরা বলতে পারি লোয়ার লিমিট যেটা সবচেয়ে কম মান হবে 25 মিটার। এবার আসে আপার লিমিট, সবচেয়ে বেশি কত হতে পারে, সবচেয়ে বেশি হতে পারে এই পর্যন্ত। তো এটা যেহেতু মূলবিন্দু 0 আর এটা 35, তাহলে সবচেয়ে বেশি দূরত্ব হতে পারে 35 মিটার। তাহলে আমরা আপার লিমিট দিচ্ছি 35 মিটার। এবার জাস্ট চলো নর্মাল ইন্টিগ্রেশন করে দিব। তাহলে এখানে 1.44 ইন্টু 6.673 10 ইনভার্স 11। আর তোমরা জেনে থাকবা ইন্টিগ্রেশনে পাওয়ারের রুলস অ্যাপ্লাই হয়, সেটা হলো পাওয়ার 1 বাড়বে, তাহলে -2 সাথে যদি 1 বাড়ে, তাহলে -2 সাথে 1 যোগ হইলে হবে -1, এবং এই পাওয়ার দিয়ে আমাকে ভাগ দিতে হবে। দেন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং লিমিটটা অ্যাপ্লাই করবো, নিচে 25 ওপরে 35। চলো এবার মানগুলো বসাই দিই। দেখো, নিচের যে -1টা আছে এটা আমরা সামনে দিয়ে দিলাম, -1.44 6.673 10 ইনভার্স 11। আর যদি লিমিট বসানো যায়, প্রথমে 35, সো 1/35, 1 কারণ এটা আর এর পাওয়ার -1, তার মানে এটা 1/r, তাহলে আর এর জায়গায় 35 বসালে হয় 1/35 -1/25। সেটা একটা পজিটিভ আনসার আসবে, কারণ এই মানটা নেগেটিভ ভ্যালু আর সামনে একটা মাইনাস আছে। ওভারঅল হিসাব যদি করো একটা নিউটন তুমি পেয়ে যাবা। তাহলে এটাই হলো এই ম্যাটার আনসার। তাহলে আমরা এখানে কি করলাম, মাথায় রাখবো যেটা ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য হয়, এরকম বিস্তৃত বস্তু দিলে নিউটনের সূত্র আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না, আগে ক্ষুদ্র অংশ কেটে নিয়ে সেইটার ক্ষুদ্র অংশের বল বের করে পরে ইন্টিগ্রেট করে ম্যাথের রেজাল্ট বের করতে হবে। তাহলে চলো আমরা থার্ড কোশ্চেনে চলে যাই। তৃতীয় প্রশ্নটাও এই কনসেপ্টেরই প্রশ্ন, তবে আগেরটা ছিল এটা সরু সুষম দণ্ড, যেটা রৈখিকভাবে রাখা ছিল। আর এই প্রশ্নটাতে আমরা কি করছি দেখো, একটা চিকন রডকে, মানে আগের মতো একটা দণ্ডই, বাট সেই দণ্ডকে আমরা বাঁকিয়ে একটা অর্ধবৃত্তে কনভার্ট করছি। তার মানে এটাকে সুষম দণ্ড হিসাবে আর রাখি নাই, সোজা একটা দণ্ড হিসেবে রাখি নাই, এটা কি করা হয়েছে, বাঁকিয়ে অর্ধবৃত্তাকারে একটা শেপ দেওয়া হয়েছে। তাহলে চলো যদি আমরা এটা আঁকাই নেই, ধরো এটাই হলো সেই অর্ধবৃত্তটা। ধরে নিচ্ছি এটাই হচ্ছে তোমার অর্ধবৃত্ত। আচ্ছা, এখন এই যে অর্ধবৃত্তাকার যে শেপটা আমরা নিলাম, ধরো এটা হলো সেই বৃত্তের সেন্টার। এখন প্রশ্ন বলছে অর্ধবৃত্তের কেন্দ্রে 3 × 10 ইনভার্স 3 কেজি ভরের একটা বস্তু রাখা হয়েছে। তাহলে এখানে একটা বস্তু আছে যার ভর হলো 3 × 10 ইনভার্স 3 কেজি। শুধু বস্তু বলা হয়েছে, তাই না? এই যে একটা বস্তু, আমরা একটু আগেও বললাম বস্তু বললে আমরা কি চিন্তা করে নিব, যে কণা চিন্তা করে নিব। তো এই বস্তুর উপরে কি জিজ্ঞেস করা হয়েছে, মহাকর্ষ বলের মান কত। আর আরেকটা কোশ্চেন করছে রডটিকে পূর্ণ বৃত্তাকার করা হলে মহাকর্ষ বলটা কত হবে। তাহলে আমরা একবার অর্ধবৃত্ত ধরে ম্যাথটা সলভ করব, আর একবার আমরা সম্পূর্ণ বৃত্ত ধরে ম্যাথটা সলভ করব। তো আগে অর্ধবৃত্ত ধরে করি। দেখো, দণ্ড সম্পর্কে কি কি তথ্য ছিল,
দণ্ডের দেখো তোমার ভর ছিল কত কেজি, এম ছিল 5 কেজি। আচ্ছা আমরা দণ্ডের ভরটাকে ক্যাপিটাল এম ধরি, দণ্ডের ভর ধরে নাও ক্যাপিটাল এম, এটা হচ্ছে 5 কেজি। আর দণ্ডের যে দৈর্ঘ্য সেটা দেওয়া নাই, বাট দেখো এই যে অর্ধবৃত্ত যে তৈরি করছো সেই অর্ধবৃত্তের ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে। তাহলে অর্ধবৃত্তটার যে ব্যাসার্ধ এটা আমাদের জানা আছে, ব্যাসার্ধটা কত, 0.65 মিটার, 0.65 মিটার। তাহলে আমরা মহাকর্ষ বলের যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমরা নিউটনের সূত্র অ্যাপ্লাই তখনই করতে পারবো যদি দুইটা ভরের দুইটাই যদি কি হয়, কণা হয়। দেখো এইটা তো একটা কণা, কোনো অসুবিধা নাই, বাট এই যে শেপটা এটা অবশ্যই কোনো কণা না, তাই না বলো? এটা একটা কি ছিল, চিকন রড ছিল, যেই রডকে অর্ধবৃত্ত শেপ দেওয়া হয়েছে। তো রড তো একটা বিস্তৃত বস্তু, তো এটা তো কোনোভাবেই একটা কণা না, এখানে অসংখ্য কণা আছে। সো এই ক্ষেত্রে আমরা সরাসরি কি করতে পারবো না, নিউটনের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আবারও আগের ম্যাটটার মতো কি করতে হবে, এখানে ক্ষুদ্র অংশ আমাকে কল্পনা করে নিতে হবে। আচ্ছা আমি দণ্ড বোঝানোর জন্য এটাকে আরেকটু মোটা করে চিন্তা করছি। ধরো এই হচ্ছে সেই দণ্ডটা। তাহলে আমরা এখানে কি করব, ক্ষুদ্র অংশ কল্পনা করে নিব। তাহলে ধরো আমি এখানে একটা ছোট্ট একটা অংশ কেটে নিচ্ছি। তো যেমনটা একটু আগেও দেখছো, এই ক্ষুদ্র অংশের ভরকে আমরা কি বলি, ডিএম। তো ডিএম এর মানটা কত হতে পারে, চলো সেটা আগে একটু দেখে নেই। ডিএম এর ভ্যালুটা কত হবে, দেখো দণ্ডের টোটাল যে দৈর্ঘ্যটা সেটা কত আমরা কি জানি, উত্তরটা হচ্ছে আমরা জানি না। দেখো আমরা কি করতে পারি, দণ্ডের টোটাল যে ভর, দণ্ডের টোটাল যে ভর অর্থাৎ ক্যাপিটাল এম, এই টোটাল ভরকে যদি দণ্ডের মোট দৈর্ঘ্য দিয়ে ভাগ দিই, দণ্ডের মোট ভরকে যদি আমি কি করি, মোট দৈর্ঘ্য দিয়ে ভাগ দিই, তাহলে গিয়ে একক দৈর্ঘ্যের ভর বের হবে। এই একক দৈর্ঘ্যের ভরকে যদি আমি কি দিয়ে গুণ দিই, এইটুকুর দৈর্ঘ্য দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এইটুকু অংশের ভর আমরা পেয়ে যাব। তো ফার্স্টে আসো আগে জানতে হবে দণ্ডের দৈর্ঘ্যটা কত। তো খেয়াল করো এইটুকুই তো দণ্ড, তাই না? দেখো এইটুকুই কিন্তু সেই দণ্ডটা। তাহলে দণ্ডটার দৈর্ঘ্য এখানে কি বৃত্তচাপটা, এই যে বৃত্তচাপটা আমরা আঁকছি, এই বৃত্তচাপটাই কিন্তু দণ্ডের দৈর্ঘ্য। তো যেহেতু এটা একটা অর্ধবৃত্ত, তাহলে এই বৃত্তচাপটা কি পরিধির অর্ধেকের সমান, তাই না? এইটুকু মান পরিধির অর্ধেকের সমান। তার মানে বলা যায় দণ্ডের যে দৈর্ঘ্য এল, দণ্ডের দৈর্ঘ্য এল সেটা কার সমান, পরিধির অর্ধেক, তার মানে পাই আর। পরিধির অর্ধেক মানে পাই আর। তাহলে আমরা যদি মান বসাই, পায়ের ভ্যালু 3.1416, আর আর হলো এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ যেটা, সেটা দিয়ে দেওয়া ছিল পয়েন্ট কত বলো, 0.65 মিটার। তাহলে আমরা কি দণ্ডের মোট দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। আচ্ছা এখন বলো তো, এই যে এল যেটা দণ্ডের মোট দৈর্ঘ্য, কিন্তু আমার তো মোট ভরটা দরকার নাই, আমার দরকার কি এই ছোট্ট অংশের ভর। তো ছোট্ট অংশের ভর বের করতে হলে জানতে হবে তার দৈর্ঘ্য কতটুকু। তো চিন্তা করো পুরা দৈর্ঘ্যটা যদি আমরা কি নাম ধরি, এল নাম ধরি, তাহলে এইটুকুর দৈর্ঘ্যকে কি নাম দেওয়া উচিত, ডিএল, তাই না? ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল। তাহলে একটু চিন্তা করে দেখো যে ছোট্ট অংশের ভর কত হবে, m/l ইন্টু ডিএল। কেন, ঐকিক নিয়মেই তুমি লিখতে পারো আগের মতো যে এল দৈর্ঘ্যের ভর এম কেজি, এল দৈর্ঘ্যের ভর কত, এম। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে, m/l। সুতরাং বলা যায় ডিএল দৈর্ঘ্যের ভর কত হবে, m/l ইন্টু ডিএল। সো এই লাইনটাই আসে যেটা আমি একবারে লিখছি আর কি। হ্যাঁ, তাহলে এটা তুমি যদি এখানে বসাও, এম টোটাল ভর বলে দেওয়া ছিল 5 কেজি, ডিএল তো ডিএল সেটা আমরা মান জানি না, আর এই যে এল মোট দৈর্ঘ্য সেটাও আমরা অলরেডি বের করছি 0.65 ইন্টু পাই। আমরা পায়ের মানটা নিলাম না, এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হলো এই ডিএম দৈর্ঘ্যের ভর। এইবার খেয়াল করো, যেহেতু আমি এটার ভর এখন জানি, এই ছোট্ট কণার ভরও জানি, তাহলে বলো তো এই স্মল এম আর এই ডিএম এদের মধ্যে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায়, কারণ এটাও ক্ষুদ্র এটাও ক্ষুদ্র। তাহলে আমরা যদি বলি যে এখানে ক্ষুদ্র অংশের বল, এটাকে আমরা কী নাম দিব, ক্ষুদ্র বল ডিএফ। তো এই ক্ষুদ্র বলটার ফর্মুলা কী হবে একটু খেয়াল করো, মহাকর্ষ সূত্র যা হয় জি m1 m2। m1 m2 কী কী নিলাম বুঝতেই পারছো আশা করি, ছোট্ট ভরটা নিচ্ছি আর এই ভরটা নিচ্ছি, ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। তো এদের মধ্যবর্তী দূরত্ব কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল সেটা আগে চিন্তা করো। দেখো এইটার অবস্থান তো সুনির্দিষ্ট, তাই না? এটার অবস্থান কিন্তু ফিক্সড, এটার অবস্থান তো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই যে ডিএম এটার অবস্থান তো চেঞ্জ হতে পারে, এটা এখানে না নিয়ে এখানে নিতে পারি, এখানেও নিতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেহেতু এটা অর্ধবৃত্ত বা বৃত্তের একটা পার্ট, তুমি এই ছোট্ট ডিএমটা যেখানেই নাও না কেন, ওর থেকে ওর দূরত্ব দেখো
যেখানেই ধরো সব জায়গায় কি ব্যাসার্ধের সমান, কারণ কেন্দ্র থেকে পরিধি এই দূরত্ব তো অলওয়েজ ব্যাসার্ধের সমানই হবে। তার মানে এইবারের যে দূরত্বটা, এই যে আরটা, এই দূরত্বটা কিন্তু কি না বলো তো, আগের বারের মতো চলক না, এটা ফিক্সড একটা মান, এবং আর এর মান কিন্তু আমরা জানি 0.65। সো এটা বসাই দিলাম 0.65 তার স্কোয়ার। তো এটা হলো ক্ষুদ্র অংশের বল। তাহলে এখন আগের বারের মতো যদি আমরা কি করি বলো, এই ক্ষুদ্র অংশের বলগুলো যদি কি করে দেই, ইন্টিগ্রেশন করে দেই, কারণ এরকম ছোট্ট অংশ একটা না নিয়ে আমরা অনেকগুলো নিতে পারতাম। তাহলে এইভাবে প্রত্যেকটার অংশ বের করে করে যোগ করে দিলেই তো মোট বল বের হয়। তার মানে এই মানকে আমার ইন্টিগ্রেশন করার কথা। কিন্তু এখানে একটা অসুবিধা আছে। আগের বার কেমন দণ্ড ছিল, একদম স্ট্রেইট একটা দণ্ড ছিল, খেয়াল করে দেখো, একটা স্ট্রেইট দণ্ড ছিল আগের বার, আগের লাস্ট কোশ্চেনটা একটা স্ট্রেইট দণ্ড ছিল। তো এই দণ্ডের ধরো তুমি এরকম একটা ক্ষুদ্র অংশ কাটছো, আর একটা ক্ষুদ্র অংশ ধরো এখানে নিলা। তো এই যে ক্ষুদ্র অংশটা, এটার বলের দিক কোন দিকে হইতো দেখো, এই ক্ষুদ্র অংশটা ওকে কোন দিকে বল প্রয়োগ করবে, মানে 1.2 কেজিকে ক্ষুদ্র অংশ তার নিজের দিকে টানবে, মানে এই দিকে টানবে, তাই না, এদিকে একটা বল প্রয়োগ করবে। আবার এই ক্ষুদ্র অংশ ওকে কোন দিকে টানবে, ও এদিকেই টানবে, ভালো মতো বুঝো। এই অংশটা ওকে কোন দিকে টানে, নিজের দিকে। এই অংশটাও ওকে কোন দিকেই টানে, নিজের দিকেই। তার মানে দুইটা বলের দিক কোন দিকে ছিল বলো, একই দিকে ছিল, একই দিকে ছিল। তাহলে এরকম একটা বলের মান আমরা বের করে সবগুলো বল যোগ করে দিলেই ম্যাথের আনসার হয়ে যাচ্ছে, কারণ সবগুলো বলের দিক কোন দিকে ছিল বলো, একই দিকে। একই দিকে হলে বল তো ভেক্টর রাশি, একই দিকে হলে লব্ধির মান কি হয় বলো তো, যোগফলের সমান হয়। সেই যোগটা আমরা করছি ইন্টিগ্রেশন দিয়ে, যোগটা আমরা করছি কি দিয়ে বলো, ইন্টিগ্রেশন দিয়ে। কিন্তু একই দিকে হওয়ার জন্যই আমরা বুঝছি যে সব যোগ করা লাগবে। কিন্তু এখানে একটু খেয়াল করো তো, এইখানে একটু খেয়াল করো যে আমরা যদি এই ক্ষেত্রে বলের দিকটা আঁকি, যে এই ছোট্ট অংশটা ওকে কোন দিকে বল প্রয়োগ করবে, ও তো নিজের দিকেই টানবে। তাহলে আমরা যদি সেটা আঁকি নিজের দিকে, তার মানে এই দিকে ও বল প্রয়োগ করতেছে। তা আমরা যদি ক্ষুদ্র অংশ এখানে না কেটে যদি এই পাশে নিতাম, তাহলে ও তো নিজেকে বল প্রয়োগ এই দিকে করতো তখন। বা যদি এটা এখানে নিতাম, তাহলে বলটা এদিকে হতো। যদি এখানে নিতাম এদিকে হইতো, এখানে নিলে বলের দিকটা এদিকে হইতো। খেয়াল করো তো, সবগুলো বলের দিকে একই দিকে হচ্ছে? উত্তর হচ্ছে না। এক একটা বলের দিক দেখা এক এক দিকে হচ্ছে, এক একটা বলের দিক এক এক দিকে হচ্ছে। কিন্তু আগের ক্ষেত্রে কি ছিল বলো, যেহেতু এটা স্ট্রেইট একটা দণ্ড ছিল, তুমি ছোট্ট যে অংশই নাও না কেন প্রত্যেকের ক্ষেত্রে বলের দিকটা কিন্তু একই দিকেই ছিল, তাই লব্ধি ছিল এদের যোগফলের সমান। তাই আমরা সরাসরি ইন্টিগ্রেশন করে শুধু যোগটা করে দিছি। মনে রাখবা, ইন্টিগ্রেশন এক ধরনের যোগ, তুমি জাস্ট যোগটা করে দিছো। কিন্তু লব্ধিটা যোগফলের সমান সেটা বুঝছে কিভাবে, কারণ সবগুলো বলের দিক একই দিকে। কিন্তু বলো, যেহেতু এই কোশ্চেনে সবগুলো বলের দিক একই দিকে হচ্ছে না, তাহলে লব্ধি কিন্তু যোগফল করলেই হবে না, তাই না? তোমরা ভেক্টরে খেয়াল করছো, যদি বলগুলোর দিক বিভিন্ন দিকে হয়, যেমন এই বলের দিক এদিকে, এই বলের দিক এদিকে, রাইট, এক একটা বলের দিক এক এক দিকে হবে। তাহলে যদি বলের দিক বিভিন্ন হয়, তাহলে ভেক্টরের যে লব্ধির সূত্র আছে সেটা দিয়ে করতে হয়। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, সেটা হলো আমরা তো জানি না যে কয়টা ফোর্স আছে, তাহলে আমরা ভেক্টরের সূত্র দিয়ে এখানে লব্ধি করতে পারবো না। আমরা যেটা করবো, এখানে উপাংশের হেল্প নিব। কার হেল্প নিব? উপাংশের। চলো সেটা একটু বুঝে নেই কিভাবে উপাংশের হেল্পে এই ম্যাথটা করা যাবে। তো ধরে নাও এটাই হলো সেই অর্ধবৃত্তটা। ধরো এটাই হলো সেই অর্ধবৃত্ত। আচ্ছা, এখন এই অর্ধবৃত্তাকার অংশের আমরা কি করলাম দেখো, এখানে মাঝখান বরাবর একটা দাগ টানলাম আমরা। ধরো একদম মিড লাইন বরাবর একটা দাগ টানি, ধরো একদম মিড লাইন বরাবর একটা দাগ টানলাম, দুই ভাগে ভাগ করে দিলাম আমরা, দুই ভাগে ভাগ করলাম। এখন এই ভাগে যে যে কণাগুলো যারা আছে, এই ভাগে যারা আছে, এই পাশে যারা আছে আর এই পাশে যারা আছে, তো এদের জন্য বলটা ডাইরেকশন কেমন হবে চলো একটু বুঝো। তো যারা এই পাশটাতে অবস্থান করতেছে, এই পাশে যারা অবস্থান করতেছে, তাদের জন্য বলের দিক কি এদিকে হচ্ছে, এই বরাবর, তাই না? আর যারা এই পাশে আছে তাদের জন্য বলের দিকটা কি এদিকে হবে। এখানে যে আছে তার জন্য এইদিকে, এখানে যে আছে, এই যে এখানে যে থাকবে তার জন্য এইদিকে, এটার জন্য এইদিকে, এটার জন্য এইদিকে, এক একটা জন এক এক দিকে। তো আমি সবগুলো না এঁকে দুই পাশে দুইটা আঁকলাম, এই পাশে একটা আঁকলাম, এই পাশে একটা আঁকলাম, এটাই আমরা বুঝে যাব। দেখো, এই বলটার নামও ডিএফ, এই বলটার নামও ডিএফ, কারণ দুইটাই ক্ষুদ্র অংশের বল।
ধরে নিচ্ছি এই মধ্য যে রেখাটা সেই রেখার সাপেক্ষে এটা থিটা কোণ তৈরি করছে। কত কোণ তৈরি করছে? থিটা কোণ তৈরি করছে। তাহলে আমরা দেখো ডিএফ এর দুটো উপাংশ নিতে পারি। উপাংশ তো অবশ্যই তোমরা পারো, যে দেখো এখানে উপাংশ কি হবে, কোণ বরাবর যে উপাংশ সেটা হবে কস থিটা দিয়ে, তাই না? আমরা যে এই ডিএফটার উপাংশ নিচ্ছি, তাহলে ডিএফ এর কোণের সাথে উপাংশ ডিএফ কস থিটা, আর আরেকটা উপাংশ কি বাম দিকে হবে, সেটা হবে ডিএফ সাইন থিটা, রাইট? এভাবে তুমি দেখো এই ডিএফটার এই পাশে না নিয়ে এই পাশের ডিএফ এর যদি উপাংশ চিন্তা করো, ধরে নাও এই কোণটাও থিটাই চিন্তা করো, তাহলে এটার এই পাশে কি ফোর্স পাবা? একটা ডিএফ সাইন থিটা, এই পাশে আরেকটা ফোর্স পাবা ডিএফ কস থিটা। তো চিন্তা করে দেখো তো দেখি, এই ডিএফ কস থিটাগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, ডিএফ কস থিটাগুলো যোগ হয়ে যাচ্ছে, এরা একই দিকে, কিন্তু এই ফোর্সটা কি বিপরীত দিকে আছে, যে এইটা আর এটা বিপরীত দিকে আছে, তাহলে একে অপরকে কি করে দিবে বলো তো? ব্যালেন্স করে দিবে, এরা একে অপরকে ব্যালেন্স করে দিবে। তার মানে এই যে অর্ধবৃত্তাকার যে অংশ, তাকে মাঝখানে যদি দুই ভাগে ভাগ করি, এই পাশে যতগুলো ফোর্স আছে, এই পাশে যতগুলো ফোর্স আছে, সবারই তো দুইটা করে উপাংশ আছে। এই দুইটা উপাংশের এই সাইন থিটাগুলো একে অপরকে কাটাকাটি করে ব্যালেন্স হয়ে যাবে, কিন্তু কস থিটাগুলো শুধু ওপরে ওপরে কি হতে থাকবে বলো তো? যোগ হতে থাকবে। তার মানে এখানে কিন্তু ডিএফ গুলো যোগ হচ্ছে না, বরং ডিএফ এর উপাংশ নেওয়ার পর দেখলাম ডিএফ সাইন থিটা বাদ যাচ্ছে আর ডিএফ কস থিটাগুলো একদিকে জমা হচ্ছে। তার মানে এখানে কাদের যোগফল নিতে হবে? ডিএফ কস থিটার যোগফল নিতে হবে। তার মানে যেটা বুঝতে পারলা, এখানে ডিএফ এর ইন্টিগ্রেশন হবে না, কারণ ডিএফ গুলো যোগ হচ্ছে না, এক একটা ডিএফ এক এক দিকে। এই ডিএফ এর উপাংশ নিয়ে দেখলাম সাইন থিটাগুলো কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার উপাংশ নিয়ে দেখলাম যে কোন বলগুলো যোগ হয়, ডিএফ কস থিটা। তার মানে এখানে টোটাল যে ফোর্স, টোটাল যে মহাকর্ষ বল, সেটা কি হবে? কাদের যোগফল বলো? ডিএফ কস থিটার যোগফলগুলো। এবং এই যোগফলটাই আমরা কি দিয়ে করি? ইন্টিগ্রেশন। কেন ইন্টিগ্রেশন করতে হচ্ছে বলো? কারণ কতগুলো যোগ করব সেটাই তো আমি জানি না, এখানে তো অসংখ্য ফোর্স আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্রগুলো যোগ করে ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে চলো এখন দ্রুত এটা করে ফেলি। তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশনটা করি, ডিএফ এর ভ্যালু আগে বসাবো, তো ডিএফ এর জায়গায় দেখাই যে এই মানগুলো ছিল, তার মধ্যে জি 0.65 স্কোয়ার এবং এই যে স্মল এম এই সবগুলো মান তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এগুলো আমরা বাইরে বের করে দিই। অর্থাৎ দেখো জি স্মল এম আর নিচের যে 0.65 স্কোয়ার এগুলো কনস্ট্যান্ট, তাহলে ভেতরে শুধু কি রেখে দিব আমরা? ডি ক্যাপিটাল এমটা রাখবো, আর সাথে কি আছে? একটা কস থিটা আছে। বোঝা গেল আশা করি। এবার আসে ইন্টিগ্রেশনটা আমরা আগাই। দেখেন আমি যদি মানটা বসাই, জি এর ভ্যালু 6.673 ইন্টু 10^11, আর এই যে স্মল এম তার ভর ছিল 3 ইন্টু 10^3 কেজি, 3 ইন্টু 10^3 কেজি বাই 0.65 স্কোয়ার। আর ইন্টিগ্রেশন অফ, অসুবিধা কোন জায়গায়? এখন দেখো ইন্টিগ্রেশনটা তো আমরা করবো, কিন্তু প্রবলেম হয়েছে একটা। দেখো এখানে ডি এর পরে কি আছে বলো? এম। ডি এর পরে আছে এম, অর্থাৎ গোছায় লিখলে হয় কস থিটা ইন্টু ডিএম। তো এম এর সাপেক্ষে কস থিটার ইন্টিগ্রেশন করতে হবে, এম এর সাপেক্ষে কস থিটা। তো এটা তো পসিবল না, কারণ আমরা জানি একই চলক থাকতে হয় ইন্টিগ্রেশন করতে। যেমন এখানে যদি থিটা থাকতো তাহলে থিটার সাপেক্ষে কস থিটা ইন্টিগ্রেশন করা যায়, বা এখানে যদি এম হয় তাহলে এটা হইতে হবে কস এম, তো সেটা তো নাই। তাহলে আমার কি করতে হবে? হয় থিটাকে এম বানাইতে হবে, আর নইলে এমকে থিটা বানাইতে হবে, যে কোনো একটা করতে হবে, হয় থিটাকে এম নাইলে এমকে থিটা আমরা বানাবো। তো সেটা কিভাবে করতে পারি চলো দেখো। এখানে একটা জিনিস আমরা শুরুতে একটা জিনিস লিখে রাখছিলাম, সেটা হলো এই যে ডিএম সেটা সম্পর্কে কি বলা যায়? 5dl এই মানটা। তো এটা একটু মাথায় রাখবা। আরেকটা বিষয় হচ্ছে দেখো, আমরা সবাই জেনে থাকবা যে বৃত্তচাপের ক্ষেত্রে একটা সূত্র আছে, এস ইকুয়ালস টু আর থিটা। এটা অবশ্যই আমরা জানি যে বৃত্তচাপ এস ইকুয়ালস টু কি বলো? আর থিটা। এখন আমি যদি এখানে এই বৃত্তচাপটা, এটা তো একটা দৈর্ঘ্য তাই না, তো এখানে তাকাও, এখানে যে বৃত্তচাপটা ছিল এটাকে আমি এস নাম দিছিলাম না, এটাকে আমি দৈর্ঘ্য এল নামই ধরছিলাম তাই না? তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য যেহেতু আমরা এই প্রশ্নে এল নাম দিচ্ছি, তাহলে আমরা এখানে এল নামকরণ করলাম। ব্যাসার্ধ আরই ছিল, কোনটা আমরা থিটাই ধরছি। দেন আমি কি করব দেখো, দুই পাশে ডি প্রয়োগ করলাম, তাহলে এটা হয়ে গেল ডিএল আর এটা হয়ে গেল আর ডি থিটা। দুই পাশে আমরা যদি ডি প্রয়োগ করি তাহলে এটা হয়ে গেল ডিএল, অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনই করা হয়েছে, দুই পাশে ডি প্রয়োগ করলে এটা হবে ডিএল আর এটা হলো আর ইন্টু ডি থিটা। তাহলে তুমি বলো তো, আমরা যদি ডিএল এর মান বলি সেটা কত হবে? আর ইন্টু ডি থিটা।
এখন আমার তো ডিএল এর সাথে আর এর সম্পর্ক চাওয়া হয়েছিল না, আমার দরকার ছিল ডিএম এর সাথে থিটার সম্পর্ক। তাহলে দেখো সেটা কিভাবে আনা সম্ভব, আমরা ডিএল এর জায়গায় ডিএল এর মান বসাই দিব। কিভাবে, এই যে এইখানটা থেকে দেখো ডিএল এর মান বলা যায় ডিএম ইন্টু এত বাই 5, ডিএম ইন্টু 0.65 পাই ডিভাইডেড বাই 5। তাহলে আমরা এটা এখানে বসাবো ডিএল এর ভ্যালু। ডিএল এর জায়গায় কত লিখবো বলো, যে ডিএম ইন্টু 0.65 পাই ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এই পাশে আর ডি থিটা তো আছে। তাহলে এখানে আরেকবার দেখো, এই যে মানটা এই মানটা কত দেখো, এই যে ডিএল এর ভ্যালুটা আমরা এখান থেকে বসাইছি, ডিএলটা হলো ডিএম ইন্টু 0.65 বাই 5। আচ্ছা, এখন এখান থেকে আমরা এই ডিএম এর ভ্যালুটা চলো এখানে বসাই দিই। দেখো ডিএম এর মানটা এখানে আমরা বসাবো, তাহলে ডিএম এর ভ্যালু এখানে বসিয়ে দিব। তাহলে 6.673 ইন্টু 10 ইনভার্স 11, 3 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 0.65 স্কোয়ার ইন্টিগ্রেশন অফ কস থিটা ইন্টু ডিএম এর মান। ডিএম এর মান কত, ডিএম এর মান হচ্ছে আর ইন্টু ডি থিটা ইন্টু 5 ডিভাইডেড বাই 0.65 পাই, রাইট? এখান থেকে তাই বলা যায়, কিন্তু দেখো ডিএম এর মান এই সবগুলো এই পাশে পার করে দিয়ে যেটা হয় সেটাই এখানে আমরা লিখছি। এইবার জাস্ট আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলবো। দেখো এখানে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 3, আর এখানে আরও কিছু কনস্ট্যান্ট আছে, যেমন এই যে আর এর মান, আর কিন্তু এর ব্যাসার্ধ যেটা কনস্ট্যান্টের ভ্যালু ছিল 0.65। তাহলে বলো তো যদি আমরা এই আরটাকে অর্থাৎ এই 0.65টা, আর এর মান তো 0.65, তাহলে 0.65 এর সাথে নিচের 0.65 কিন্তু কাটাকাটি যাচ্ছে, এইটার সাথে এটা কাটাকাটি যাচ্ছে। তাহলে এটা বাদ গেলে এই 5 বাই পাই রয়ে গেল, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো এটা আমি বাইরে আনতেছি ইন্টু 5 বাই পাই, আর নিচে অলরেডি কত ছিল 0.65 স্কোয়ার। তাহলে এখানে আর এর সাথে 0.65 কাটাকাটি করা হয়েছে, 5 বাই পাই বাইরে আনা হয়েছে, ভেতরে রইল কস থিটা ডি থিটা। দেখো এখন ইন্টিগ্রেশন করা যাবে, কারণ এখানে চলক থিটা আবার কসের রেখে আমরা ইন্টিগ্রেশন করতেছি। তো এবার লিমিট দিলেই কিন্তু ম্যাথ হয়ে যাবে। লিমিটটা কার দিব বলো, থিটার লিমিট দিব। কার লিমিট, থিটার লিমিট। তাহলে চলো থিটা জিনিসটা একটু ছবি থেকে বুঝে আসি যে আমরা কোনটুকুকে থিটা ধরছিলাম। দেখো আমরা মাঝখানে একটা রেখা টানছিলাম এবং সেই রেখার সাথে ক্ষুদ্র যে অংশটা, ক্ষুদ্র অংশের যে অ্যাঙ্গেল, তাকে আমরা থিটা ধরছিলাম। মাঝখানের দাগের সাথে ক্ষুদ্র অংশের যে অ্যাঙ্গেল, তাকে আমরা থিটা ধরছিলাম। তাহলে এই মাঝখানের দাগ থেকে খেয়াল করো তো, এই পাশে সর্বোচ্চ আমরা লিমিট বলতে কি বোঝায় দেখো, যে আমরা এই দিকে মাঝখানের দাগের সাপেক্ষে এই দিকে সর্বোচ্চ এই পয়েন্ট পর্যন্ত আসতে পারি, এই দিকে সর্বোচ্চ এই পয়েন্ট পর্যন্ত আসতে পারি। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটাই তো আমার লিমিট। আমাকে এইখানে আর এইখানের মধ্যেই তো থাকতে হবে। আবারও বোঝো, আমাকে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে থাকতে হবে, কারণ এই দণ্ডের লিমিটই তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে বলো, যদি আমি দণ্ডের এই অংশটা চিন্তা করতাম, যদি আমরা দণ্ডের এই অংশটা কল্পনা করতাম, এখানে একদম কর্নারে যদি নিতাম, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হইতো চিন্তা করো তো। অ্যাঙ্গেল কিন্তু ধরতে হয়েছে কার সাথে, মাঝখানের রেখার সাথে। আর ক্ষুদ্র অংশ যদি এখানে কাটতা, তাহলে মাঝখানের রেখার সাথে ক্ষুদ্র অংশের অ্যাঙ্গেল কত ডিগ্রি হইতো, 90। কত ডিগ্রি এটা বলো, 90। আবার এই পাশেও সর্বোচ্চ আমি তো আঁকতে পারতাম কোথায়, এইখানে, রাইট? এটাই হলো এই পাশের লিমিট। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটাও কিন্তু 90 হচ্ছে। দেখো, তার মানে আপার লিমিট লোয়ার লিমিট দুইটা অ্যাঙ্গেলই কত, 90। কিন্তু চিন্তা করো তো, এই পাশের অ্যাঙ্গেল যদি ক্লকওয়াইজ হয়ে থাকে, এই পাশের অ্যাঙ্গেলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, বা এটাই যদি ক্লকওয়াইজ বলো, এটাকে আমরা কি বলতে পারবো, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, মানে দুইটা অ্যাঙ্গেল বিপরীত। চলো আবার একটু বুঝাই লিমিটটা। আমরা লিমিট কার নিচ্ছি, থিটা। থিটা কার সাথে অ্যাঙ্গেল, ক্ষুদ্র অংশের সাথে এই মাঝখানের দাগের অ্যাঙ্গেল। তো মাঝখানের দাগটা তো ফিক্সড, কিন্তু ক্ষুদ্র অংশটা তো ফিক্সড না। ক্ষুদ্র অংশ আমরা এই পয়েন্টে আঁকতে পারতাম, আবার হাইয়েস্ট এই পয়েন্টে আঁকতে পারতাম, এর বাইরে তো যাওয়ার সুযোগ নাই। তাহলে এই পয়েন্টে আঁকলে অ্যাঙ্গেল 90 হইতো, এই পয়েন্টে আঁকলেও অ্যাঙ্গেল 90 হইতো। সো দুইটা লিমিটে 90, কিন্তু এই পাশে ঘড়ির কাঁটার বিপরীত দিক
আর এটা ঘড়ির কাঁটার দিক। সো একটা +90 অ্যাঙ্গেল আর একটা -90 অ্যাঙ্গেল। সো এখানে আমাদের লিমিট, লোয়ার লিমিটটা আমরা -90 দিলাম, আপার লিমিটটা আমরা +90 দিলাম। এবার চলো ইন্টিগ্রেশনের রেজাল্ট নামাই। তো এখানে 6.673 × 10⁻11 × 3 × 10⁻3 × 5/π, নিচে আরও ছিল 0.65 স্কোয়ার। এবং দেখো এইখানটাতে কজের ইন্টিগ্রেশন, তোমরা জেনে থাকবা কজের ইন্টিগ্রেশন হয় সাইন থিটা। কজের ইন্টিগ্রেশন কি হয়? সাইন থিটা। তো তোমরা অলরেডি যেহেতু জানো যে পরে আবার লিমিট বসাইতেই হবে, তো আমি থিটার জায়গায় সরাসরি লিমিট একবার এই বসেই দিচ্ছি। থিটার জায়গায় প্রথমে আপার লিমিট, দেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট। ঠিক আছে, প্রথমে কি করলাম? কজের ইন্টিগ্রেশন হয় সাইন থিটা, কজের ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস সাইন, কিন্তু ইন্টিগ্রেশন হয় প্লাস সাইন। তাহলে কজের ইন্টিগ্রেশন করে সাইন থিটা, থিটার জায়গায় প্রথমে আপার লিমিট 90, দেন সূত্রের মাইনাস, দেন লোয়ার লিমিট -90। তাহলে এই রেজাল্টটা যদি ক্যালকুলেটরে বসায় দাও তাহলে আমরা আনসারটা কিন্তু পুরোটাই পেয়ে যাবো। আচ্ছা, যদি এটা সম্পূর্ণ বৃত্ত যদি দাও থাকতো এই প্রশ্নে, তাহলে সেই ক্ষেত্রে মহাকর্ষ বলের আনসারটা 0 আসতো। তো কেন 0 হবে তার উত্তরটা জানতে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, আর যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবা, আমি ওটার উপর আরেকটা ম্যাথ দিব। আমাদের পরবর্তী প্রশ্ন যেটা, যে ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকে কেটে, ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকে কেটে স্মল এম ও ক্যাপিটাল এম মাইনাস এম ভরের বস্তুতে রূপান্তরিত করা হলো। তো তোমার কাছে একটা বড় একটা বস্তু ছিল, এই বস্তুর ভর ছিল ক্যাপিটাল এম। তো তুমি কি করছো? এইটাকে দুইটা খণ্ড করে ফেলছো, দুই খণ্ডে বিভক্ত করে ফেলছো। ধর এইটা একটা খণ্ড আর এটা আরেকটা খণ্ড, দুইটা খণ্ডে বিভক্ত করে ফেলছো। তো এটার একটা খণ্ডের ভর যদি স্মল এম ধরে নাও, তাহলে অবশ্যই আরেকটা খণ্ডের ভর কি হবে? এম মাইনাস এম। সেটাই প্রথম লাইনে বলা হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্ন করছে যেটা, এই ক্যাপিটাল এম বাই স্মল এম, ক্যাপিটাল এম বাই স্মল এম, তার মানে এইটা ক্যাপিটাল এম, এটা স্মল এম, মানে মোট ভর আর এটা টুকরার ভরের অনুপাত কত হলে এদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা সর্বোচ্চ হবে? এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। তো মহাকর্ষ বলটা কাদের মধ্যে, এইটা আমাকে আগে বুঝতে হবে। তো অনেকে ভাবতে পারো যেহেতু ক্যাপিটাল এম আর স্মল এম এর অনুপাত চাইছে, তাহলে মহাকর্ষ বলটা ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যে, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি তা সম্ভব না। কেন সম্ভব না? কারণ স্মল এম যখন তৈরি হবে তখন কি আর ক্যাপিটাল এম এক্সিস্ট করবে? উত্তর হচ্ছে না, কারণ ক্যাপিটাল এমকে ভেঙেই তো আমরা এই দুইটা পাচ্ছি। তাহলে এখানে যখন তুমি ক্যাপিটাল এম চিন্তা করবা তখন অবশ্যই তার সাথে আর কাকে নিতে হবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এখানে এদের বলতে এই দুইটা টুকরাকে বোঝানো হয়েছে, এই দুইটা টুকরাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে কাদের মধ্যে মহাকর্ষ বল চাই? টুকরাদ্বয়ের মহাকর্ষ বল। কেমন চাই? সেটা সর্বোচ্চ চাই। তাহলে আমরা যদি মহাকর্ষ বলের সূত্রটা লিখি আগে, ফর্মুলা কি হবে? জি প্রথম টুকরার ভর ইন্টু দ্বিতীয় টুকরার ভর ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী যে দূরত্ব। তো এই দূরত্বটা কত দূরত্ব দেওয়া নাই, ধরে নিলাম r²। এবং কোশ্চেনে যেহেতু দূরত্বের কোনো কিছুই বলে নাই, তাহলে তুমি ধরে নাও এদের মাঝখানে দূরত্ব কি ছিল? কনস্ট্যান্ট ছিল, দূরত্বটা পরিবর্তনশীল না, এটা ফিক্সড কোনো ডিস্টেন্স ছিল। কত মিটার আমরা জানি না, বাট এটা নির্দিষ্ট কোনো মান ছিল। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, ভাই এরা কি কণা? আপনি তো একটু আগে বললেন যে কণার ক্ষেত্রেই কেবল নিউটনের সূত্র খাটে, তো এরা তো কণা না, আপনি দণ্ডের জন্য ইন্টিগ্রেশন করে ম্যাথ করলেন, বাট এবার সরাসরি সূত্র লিখলেন কেন? তো মনে রাখবা নিউটনের সূত্র দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। একটা হলো যদি কণা হয়, মানে বিন্দু ভরের বস্তু হয়, আরেকটা হলো যদি গোলক হয়। কেন? কারণ এই বিন্দুরই, তুমি বিন্দুকেই যদি জুম আউট করো ধীরে ধীরে, তাহলে সেটি কি একটা গোলকে রূপান্তরিত হয়। তাই যখনই আমরা কি করব, আর এখানে আরেকটা বিষয় আছে, দেখো এখানে গোলক যে সেটাও কিন্তু কনফার্ম বলা নাই, শুধু বস্তু বলছিল। তো বস্তু বলতে আমরা এটাকে বিন্দু বস্তু কল্পনা করতে পারি। তো যাই হোক, প্রসঙ্গ কথা বললাম আর কি। মনে রাখবা বিন্দু এবং গোলক উভয়ের ক্ষেত্রে নিউটনের সূত্র প্রয়োগ করা যায়, কারণ গোলকটা আসলে কি একটা বিন্দুর মতোই কিন্তু শেপ, দুইটার জুম আউট ভার্সন বলা যায়। আচ্ছা, তাহলে সহজ কথা যেটা, বিন্দু এবং গোলকের ক্ষেত্রে নিউটনের সূত্র খাটবে, আর বাকিদের ক্ষেত্রে নিউটনের সূত্র খাটবে না। এই জন্য আমরা এখানে সরাসরি সূত্র লিখতে পারছি। আচ্ছা, অসুবিধা যেটা সেটা হলো মহাকর্ষ বল হলেই হবে না, বলটা কেমন হওয়া লাগবে? সর্বোচ্চ। তার মানে এই যে বলের মানটা, এটা সর্বোচ্চ মান হইতে হবে। এখন এটা সর্বোচ্চ কিনা সেটাই বুঝবো কেমনে? আচ্ছা, কখন সর্বোচ্চ সর্বনিম্ন মান চাই? চিন্তা করো তো, ধরো একটা রাশি এফ সমান, একটা বল এফ সমান যদি 2 নিউটন হয়, তোমাকে কি বলবে যে এই বলের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? অবশ্যই বলবে না, কারণ এটা তার ফিক্সড মান 2 নিউটন। কিন্তু যদি একটা বল এফ সমান
2 - x হয়, তাহলে অবশ্যই কিন্তু এটা জিজ্ঞাসার বিষয় আছে যেখানে বলের সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত, কারণ এখানে একটা চলক আছে x এর বিভিন্ন মানের জন্য বলের মান বিভিন্ন হবে। তার মানে যদি বলের সমীকরণে কোনো চলক থাকে তাহলে এই বলটা কি বল, পরিবর্তনশীল বল, এবং তার একটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে। তাহলে এখানে তাকায় দেখো তো, এই যে বলের ইকুয়েশন সেখানে কোনো চলক আছে কিনা। চলক মানে যে পরিবর্তন হতে পারে, যেমন জি, এটা তো পরিবর্তন হতে পারে না। দেন এই যে আর, আমরা বলছি দূরত্বটা এটা কনস্ট্যান্ট দূরত্ব, কিন্তু চিন্তা করো তো স্মল এম কি কনস্ট্যান্ট কোনো মান? স্মল এম এর পরিচয় কি ছিল? প্রথম টুকরার ভর। এইটা তো কনস্ট্যান্ট কোনো মান হবে না। কেন হবে না? ধরো টোটাল ভর 10 কেজি, তো হতেই পারে 10 কেজির প্রথম টুকরাটা 2 কেজি, পরেরটা 8 কেজি। আবার হতে পারে এটা 3 কেজি, এটা 7 কেজি, এটা 4, এটা 6, এটা 1, এটা 9, বিভিন্ন কম্বিনেশন পসিবল। তার মানে স্মল এম এর মান একটা ভ্যারিয়েবল মান। স্মল এমটা কি? ভ্যারিয়েবল, এটা একটা চলক। তার মানে দেখো তো, বলের সূত্রে একটা চলক তো আছে, তার মানে এই বলটা এটা পরিবর্তনশীল বল, তার মানে অবশ্যই এটা কি মান আছে বলো? সর্বোচ্চ মান আছে। তো এই সর্বোচ্চ মানটা, এটাকে আমরা গণিতের ভাষায় কোনো সমীকরণের সর্বোচ্চ মানকে আমরা বলি তার গুরুমান। তোমরা ডিফারেন্সিয়েশন যখন পড়বা গণিতে, তখন জানতে পারবা যে কোনো চলকের বা কোনো ফাংশনের যদি পরিবর্তনশীল, ওখানে যদি চলক থাকে তাহলে তার সর্বোচ্চ মানকে আমরা বলি গুরুমান। এবং এটা বের করার উপায়টা কি, আমি এর আগেও একটা লেকচারে সেটা দেখাইছিলাম, তো এখানে আর বিস্তারিত বলছি না, প্রসেসটা শুধু বলে দেই। সর্বোচ্চ মান বের করার জন্য তুমি কি করবা, সেই যে বলের ইকুয়েশনটা যার সর্বোচ্চ মান চাচ্ছ, আমরা বলের কি মান চাই? সর্বোচ্চ মান চাই। তাহলে মনে রাখবা যে আমরা সেই বলের প্রথমে ডিফারেন্সিয়েশন করব, ওই বলটা, ওই সমীকরণটা যার সর্বোচ্চ মান চাই তাকে আগে ডিফারেন্সিয়েশন করব, করে এই রেজাল্টটাকে আমরা 0 ধরে নিব। এখন ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করব? এখানে চলক যে ছিল এই ইকুয়েশনের মধ্যে যে চলক, তো কে চলক বলো তো? স্মল এম। তাহলে আমরা স্মল এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তো অনেকে বলতে পারো ভাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এইটাও তো একটা চলক, কারণ এর মানও তো ফিক্স না। কথা ঠিক আছে, কিন্তু বলো তো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম দুইটা জিনিস নিয়ে গঠিত, ক্যাপিটাল এম স্মল এম। এই ক্যাপিটাল এম তো কনস্ট্যান্ট, কারণ এটা মোট ভর, মোট ভর তো আর চেঞ্জ হবে না, কিন্তু স্মল এমটা চেঞ্জ হতে পারে। সো দিন শেষে চলক কিন্তু একটাই, স্মল এম। তাই আমরা স্মল এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। তো যদি বলো যে কেন 0 ধরতে হয়, তার জন্য তোমার প্রিভিয়াস লেকচারটা দেখতে পারো, অথবা ডিফারেন্সিয়েশনে গুরুমান লঘুমান টপিকটা একটু চেক করতে পারো, ওখানে দেখবা যে আমরা এই নিয়মে ম্যাথটা করি। আচ্ছা, তো ডিএফটাকে আমরা যদি এখানে একটু বসাই দেই, সেটা আসতেছে কত? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার মাইনাস জি স্মল এম স্কোয়ার বাই আর স্কোয়ার। এইটার ডিফারেন্সিয়েশন আমাকে করতে হবে। আচ্ছা, আমরা কি করলাম, ওই যে তোমার ফোর্সের যে ইকুয়েশনটা, সেটা গুণ টুন দিয়ে, এখানে তো মাইনাস আছে, দুইটা পদ আছে, একবারে গুণ দিয়ে এইভাবে লিখে ফেলছি। হ্যাঁ, এখন রেজাল্টটা নামাই, দেখো ডিফারেন্সিয়েশনের প্রথম যে পদ তার মধ্যে দেখো জি, বড় হাতের এম এবং আর, এই মানগুলো যেহেতু কনস্ট্যান্ট সেটা আমি সামনে নিয়ে আসলাম। কিন্তু বলো তো স্মল এম তো চলক, তো স্মল এমকে স্মল এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসবে 1, দেন মাইনাস পরের পদের মধ্যে জি বাই আর স্কোয়ার, মানটা কনস্ট্যান্ট, জি বাই আর স্কোয়ার, কিন্তু যেহেতু এটা স্মল এম স্কোয়ার তাহলে এটা তো কনস্ট্যান্ট না, চলো তাহলে এম স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2m। পাওয়ারের রুলস তো জানো, পাওয়ার সামনে আসে, পাওয়ার আগের চেয়ে কমে যায়। তো দুজনের মধ্যে কমন কি আছে? জি বাই আর স্কোয়ার, কমন নিলে থাকবে ক্যাপিটাল এম মাইনাস 2m সমান 0। সো বলা যায় ক্যাপিটাল এম সমান সমান 2m, তার মানে ক্যাপিটাল এম বাই স্মল এম সমান 2/1। সো আমাদের আনসারটা আমরা পেয়ে গেছি, অনুপাতটা হবে 2/1, অথবা বলতে পারো 2:1। সো এটা হলো এই ম্যাথের আনসারটা। তাহলে কীভাবে করছি আমরা? প্রথমে আগেদের মধ্যবর্তী ফোর্সের ইকুয়েশনটা তৈরি করছি, সেই ফোর্সটার ডিফারেন্সিয়েশনকে 0 ধরছি, 0 ধরলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। 0 কেন ধরতে হয়? গুরুমান লঘুমান নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম এটা, ফার্স্ট অন্তরজকে প্রথম ডিফারেন্সিয়েশনকে 0 ধরতে হয়। চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, এখানে বলা হয়েছে সমভরের 3টি বস্তু কণাকে একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখা আছে। তো ইমাজিন করো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, তো এই সমবাহু ত্রিভুজের
তিনটি শীর্ষবিন্দুতে সমভরের তিনটা কণা রাখা আছে। ধরো এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানেও একটা কণা আছে, সমভর। সো সবার ভর হচ্ছে ধরে নিলাম স্মল এম। এখন প্রত্যেকটি বস্তু কণার ভর এম এবং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এল। ত্রিভুজটার যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। তো কণাগুলোর পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ বলের প্রভাবে, তো খেয়াল করে আমরা কি জানি, নিউটনের সূত্র অনুযায়ী মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। তাহলে এই স্মল এমকে আকর্ষণ করে, এইটার সাথে ওরও আকর্ষণ আছে, আবার ওরও আকর্ষণ আছে, ত্রিমুখী আকর্ষণ। এদের মধ্যে এবং এদের মধ্যে ত্রিমুখী একটা আকর্ষণ কাজ করতেছে। তো এই আকর্ষণ বলের প্রভাবে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বরাবর, কি বরাবর? পরিবৃত্ত বরাবর। তাহলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তটা চলো একটু এখানে আঁকাই ফেলি আমরা। পরিবৃত্ত অবশ্যই তোমরা জানো যে আমরা এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে পাস করবে এমন একটা বৃত্ত এখানে আমরা কল্পনা করব। তিনটা শীর্ষবিন্দু দিয়ে পাস করে এমন একটা বৃত্ত এখানে আমরা কল্পনা করব। তো ধরে নাও এটাই হলো সেই পরিবৃত্তটা। তাহলে প্রশ্নে কি বলা হয়েছিল, যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত বরাবর প্রদক্ষিণ করে, কণাগুলো পারস্পরিক আকর্ষণের প্রভাবে পরিবৃত্ত বরাবর প্রদক্ষিণ করে। তার মানে এই যে তিনটা কণা, এরা এখানে তো সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষে রাখা ছিল, এদেরকে তো আর বেঁধে রাখা না, এরা কিন্তু মুক্তভাবে এখানে রাখা ছিল। তো এদের মধ্যে পারস্পরিক আকর্ষণের কারণে সবাই এই পরিবৃত্ত বরাবর ঘুরতেছে। দ্যাট মিন্স এই কণাটা এদিকে এভাবে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এবং এরা এইভাবে ঘূর্ণন তৈরি করতেছে, এরা বারবার এভাবে ঘুরতেছে। প্রশ্নে এটা বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন তোমাকে যেটা বের করতে হবে সেটা হলো এই প্রতিটি কণার বেগ কত, মানে এরা যে ঘুরতেছে এরা কত বেগে ঘুরবে, এরা যেখানে ঘুরতেছে এই পথে এরা কত বেগে ঘুরবে। তো সবার বেগ যে একই হবে সেইটা আমরা কিভাবে নিশ্চিত হলাম, কারণ দেখো এখানে ঘুরতেছে কিসের প্রভাবে বলো, আকর্ষণের প্রভাবে। তো প্রত্যেকটা আকর্ষণের মান একই, দেখো এই দুটা ভর যা, এই দুটা ভরও তাই, এই দুটা ভরও তাই। আর সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে প্রত্যেকটা দূরত্ব একই, এই জন্য প্রত্যেকটা ফোর্সও সেম। তাহলে একই পরিমাণ বলের প্রভাবে সবাই একই বেগেই ঘুরবে, যেহেতু সবার ভরও এক, তাহলে এখানে বলা যায় সবাই একই বেগেই ঘুরবে। তাহলে আমরা কষ্ট করে তিনটা বেগ না বের করে যে কোনো একটা বেগ বের করলেই কিন্তু হয়ে যায়, তাই না? যে কোনো একটা বেগ বের করলেই হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করব, একটা বেগের মান এখানে নির্ণয় করব, একটা বেগ বের করব। তো আমরা ধরে নাও এই কণাটার বেগ আমরা বের করতে চাই, এই কণাটার। তো তোমরা অবশ্যই জেনে থাকবা যে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু প্রদক্ষিণ করে তার বেগের দিকটা কি বরাবর থাকে, স্পর্শক বরাবর, তাই না? স্পর্শক বরাবর এটা তার বেগ হয়, স্পর্শক বরাবর তার একটা বেগ হবে। এই বেগের মানটা আমরা জানতে চাই। তাহলে কিভাবে বের করতে পারি, চলো একটু সিনারিওটা এখানে অ্যানালাইসিস করি। আরেকবার দেখো যে তারা ঘুরতেছিল কিসের প্রভাবে, আকর্ষণের প্রভাবে। তাহলে বলো এই কণার বেগ যে আমরা বের করব, তাহলে জানতে হবে যে এর উপরে কি কি আকর্ষণ বল কাজ করতেছে। তো তাকায় দেখো এর উপরে আকর্ষণ বল কিন্তু একটা নাই, দুইটা আছে। ওকে, এই কণাটাও আকর্ষণ করে, এই কণাটাও ওকে আকর্ষণ করে। তাহলে এখানে আকর্ষণ বল কয়টা আছে, দুইটা। এদের মধ্যে একটা আকর্ষণ আছে, এদের মধ্যে একটা আকর্ষণ আছে। তো আমি এই দুইটাই কেন নিলাম, এদের মধ্যে আকর্ষণটা কেন নিচ্ছি না, এটাকে খেয়াল করো। তুমি বেগ কাটটা বের করতে চাও, এর বেগটা বের করতে চাও, তাহলে তোমাকে দেখতে হবে ওর ওপরে কি কি বল প্রযুক্ত হয়েছে। তাহলে ওর ওপরে বল প্রযুক্ত হয়েছে শুধু এইটা আর এইটা, এই বলের সাথে কিন্তু ওর কোনো সম্পর্ক নাই। তাই আমরা ওর ওপরে যে বল দুটা প্রযুক্ত হয়েছে সেটাই আমরা আঁকলাম। আরেকটা বিষয় যেটা তোমরা জানো, মহাকর্ষ বলকে এটা পারস্পরিক বল, একে অপরকে আকর্ষণ করে। তাহলে এই বলের দিকটা আমরা কোন দিকে নিব, এটা কি ওর দিকে নিব নাকি এর দিকে নিব? তো তার জন্য একটা কথা মনে রাখবা যে আমরা যার জন্য ম্যাথ করি সে কি বল প্রয়োগ করলো। ধরো আমি আমার তুমি বেগ বের করতে চাও, তাহলে আমি কি কি ফোর্স প্রয়োগ করছি এইটা আমার বেগকে নির্ধারণ করে দেয় না, বরং আমার ওপরে কি কি বল প্রযুক্ত হয়েছে সেই বলটা আমার বেগ সৃষ্টি করে। কথাটা আবার কি বললাম, যে আমি কি বল প্রয়োগ করলাম সেইটা আমার বেগকে ডিসাইড করে দিবে না, বরং আমার ওপরে কি কি বল প্রযুক্ত হয়েছে সেইগুলো বেগ বের করতে লাগবে। তাহলে তোমাকে জানতে হবে এই এম ভরটার ওপরে কি কি বল প্রযুক্ত হয়েছে। তাহলে দেখো এম ভরের ওপরে ও একটা বল দিছে, এবং ও যে বলটা দিবে তার ডিরেকশন তো এই দিকে হবে, কারণ মহাকর্ষ বল তো আকর্ষণ ধর্মী, ও তো চাইবে ওকে এই দিকে টেনে আনতে, আর ও চাইবে ওকে এই দিকে টেনে আনতে।
তাহলে এই ফোর্সটার ডিরেকশন এদিকে। তাহলে কয়টা আকর্ষণ বল কাজ করতেছে এখানে বলো তো? দুইটা আকর্ষণ বল কাজ করতেছে। কয়টা? দুইটা। আচ্ছা, এছাড়া কি আর কোনো ফোর্স এখানে নাই? উত্তর হচ্ছে এখানে আরও একটা ফোর্স আছে। সেটা কি? তোমরা জেনে থাকবা, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তখন সে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করে, যার নাম কেন্দ্রমুখী বল। কিন্তু যেমনটা আমি একটু আগেও বললাম, আমরা কি বল প্রয়োগ করি সেইটা জরুরি না, জরুরি হচ্ছে আমরা কি কি বল পাইলাম, আমাদের ওপরে কি কি বল প্রযুক্ত হয়েছে। তো দেখো, যে ঘুরবে সে দিচ্ছে কেন্দ্রমুখী, কিন্তু সে একটা প্রতিক্রিয়া হিসেবে কি পায়? কেন্দ্র বিমুখী বল পায়। প্রতিক্রিয়া হিসাবে কেন্দ্র বিমুখী বল পায়, যার সূত্র তোমরা জানো mv²/r। কি সূত্র বলো? mv²/r। তাহলে এখানে আমরা কিন্তু সে যে দিল সেটা নেই নাই, বরং সে যে ফোর্সটা পাইছে সেটাই আমরা নিলাম। এখানেও তাই, ও কি পাইলো সেই দুইটা ফোর্সই আমরা কিন্তু এখানে আঁকছি। তাহলে টোটাল কয়টা ফোর্স আছে এখানে? তিনটা। দুইটা এফ আর একটা mv²/r। বলো তো এই তিনটা বলের প্রভাবেই সে এখানে ঘূর্ণনটা বজায় রাখতে পারতেছে। তাহলে তাকায় দেখো তো, mv²/r ডিরেকশনটা কোন দিকে? এটা কি বাইরের দিক বরাবর? কিন্তু এই কণাটা কি বাইরের দিকে ছিটকে যাচ্ছে? অবশ্যই না। তাহলে অবশ্যই এই বরাবর কোনো না কোনো ফোর্স তো আছে যেটা এই mv²/r কে ব্যালেন্স করতেছে। তাহলে এই বরাবর কোনো না কোনো ফোর্স কিন্তু একটা অবশ্যই থাকবে যেটা mv²/r কে ব্যালেন্স করবে। কিন্তু দেখো, এখানে এই আকর্ষণ বল আর কেন্দ্র বিমুখী বল ছাড়া তার কোনো ফোর্স নাই। তার মানে তাকায় দেখো তো, এই এফ আর এই এফ দুইটা ফোর্সের লব্ধি বলা যায় না এটা? তাকায় দেখো তো, দুইটা মহাকর্ষ যে বল আছে এফ, তাদের লব্ধি কিন্তু এটা। তার মানে এই যে বলটা, এটা কি বল? লব্ধি বল। তাহলে চলো সামারি করে দেই। ফোর্স টোটাল তিনটা, দুইটা মহাকর্ষ বল, এটা কেন্দ্র বিমুখী বল। এই যে দুইটা মহাকর্ষ বল, তাদের লব্ধির মান আর, এবং এই আর এর মান এবং mv²/r এর মান হবে সমান। এই যে এইটা mv²/r এবং এই আর, এটার মান হবে সমান। কারণ সমান হইলেই কি এরা একে অপরকে ব্যালেন্স করবে এবং সে তার ঘূর্ণনটা এখানে বজায় রাখতে পারবে। তাহলে বলা যায় mv²/r এটা কার সমান? ক্যাপিটাল আর এর সমান। তো mv²/r আমরা রেখে দিচ্ছি, আর ক্যাপিটাল আর যেটা কি লব্ধি, কার কার লব্ধি বলো? দুইটা এফ এর লব্ধি। তাহলে এফ এর লব্ধির সূত্র কি হবে? √f² প্লাস f² প্লাস 2 ইন্টু f কজ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তো খেয়াল করো, দুইটা এফ এর মাঝখানে অ্যাঙ্গেলকে এইটুকু, এবং যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কজ 60 ডিগ্রি। তাহলে যদি এখানে মান বসাও, দেখো f² প্লাস f², এটাও কিন্তু একটা f²। কিভাবে? cos 60 হাফ, হাফ আর টু কাটাকাটি, তাহলে এটাও f²। টোটাল তিনটা f² হলো। তাহলে f² তিনটা যদি হয়, তাকে রুট করলে কি হবে? f² এর রুট তো f, আর 3 এর রুট হচ্ছে √3। সো এটা আসতেছে f/√3, সরি f ইন্টু √3। আর এই পাশে আছে কত? mv²/r। সো আমি v²টা mv²/r এটা আমি রেখে দিলাম। তাহলে এখন আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল কি বের করা বলো তো? উদ্দেশ্য ছিল v এর মানটা বের করা। তাহলে আমরা vটা এক পাশে রেখে সব অন্য পাশে দিচ্ছি, f ইন্টু √3 ইন্টু r ডিভাইডেড বাই m, এবং এই টোটাল অংশকে কি করতে হবে? আরও একবার রুট করতে হবে, তাহলে আমরা v এর মানটা পাবো। তাহলে এখানে কয়টা মান বসাতে হবে? f এর মান বসাতে হবে, r এর মান বসাতে হবে, আর m এর মান বসাতে হবে। তাহলে চলো প্রথমে আগে f এর মানটা লিখি। f ছিল মহাকর্ষ বল, কার কার মধ্যে? দুইটা m ভরের কণার মধ্যে। তাহলে হবে g m1 m2, যেহেতু m ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে খেয়াল করে, এদের মধ্যবর্তী দূরত্ব কি? এটা বাহুর দৈর্ঘ্যের সমান, তাই না? যেটা ছিল l, বাহুর দৈর্ঘ্য l দেওয়া ছিল, সো l²। তাহলে f এর যে মান সেটা কত? g m²/l²। তাহলে আমরা f এর মানটা পেয়ে গেলাম। এরপরে আসো, রইল বাকি স্মল আর। তো দেখো, এই স্মল আরটা আসছে কোন সূত্র থেকে? কেন্দ্র বিমুখী বল থেকে। তো তোমরা জেনে থাকবা, কেন্দ্র বিমুখী বল এটা তো বৃত্তাকার পথে কাজ করে, এবং আরটা হলো সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তার মানে এই যে বৃত্তাকার পথে তারা যে ঘুরছিল, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধই হলো স্মল আর। ছবিতে যদি একটু দেখো, এটা হলো সেই পরিবৃত্তের কেন্দ্রটা, এবং আমরা এটা তো পরিধিস্থ একটা বিন্দু, তো যদি এই পয়েন্টটা যোগ করে দেই, এই যে এই দূরত্বটা, এটাকে কিন্তু কি বলা যায়? স্মল আরটা বলা যায়, তাই না? অথবা তুমি যদি এটাও বলো, এটাকেও স্মল আর বলতে পারবা, অথবা এই মানটাকেও স্মল আর বলতে পারবা, কারণ এই প্রত্যেকটাই কিন্তু বৃত্তাকার পথের ব্যাসার্ধ, কারণ এটা সেন্টার, এটা হলো সেন্টার, আর এই হলো পরিধিস্থিত। তাহলে এই স্মল আরটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা কিভাবে করা যায় দেখো।
এটা খুবই কিন্তু সহজ। আমরা হায়ার ম্যাথে সরল রেখা চ্যাপ্টারের একটা কনসেপ্ট এখানে ব্যবহার করব। তোমরা জেনে থাকবা যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র, কোনো ত্রিভুজের যদি ভরকেন্দ্র থাকে, আমরা যদি ধরে নিই এটা হলো ত্রিভুজটার ভরকেন্দ্র, তিনটা মধ্যমা আঁকবো, তিনটা মধ্যমা আমরা আঁকবো। তাহলে তিনটা মধ্যমাগুলো যে পয়েন্টে ছেদ করে সেটাই তো ভরকেন্দ্র, তো আমি বাকি দুইটা রাখলাম না, তো এটাই হলো ভরকেন্দ্রটা। এবং হায়ার ম্যাথে পড়ে থাকবা যে ভরকেন্দ্রটা মধ্যমাকে কি করে, এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এজি ইস্টু জিডি এই রেশিওটা হয় 2:1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। আচ্ছা, এখন এডিটা কি ছিল, সম্পূর্ণ মধ্যমা, সম্পূর্ণ মধ্যমা। তো দেখো এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের অর্ধেকটা যদি আমরা আঁকি, অর্ধেকটা, তাহলে এই কোণটা তো সমকোণ, তাহলে এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজে দেখো এই বাহুর দৈর্ঘ্য তো এল দেওয়া ছিল, সমবাহু ত্রিবাহুর দৈর্ঘ্য এল, তাহলে এইটুকু কত হবে, L/2, এখান থেকে এই পর্যন্ত হবে L/2। তাহলে এডি যে মধ্যমা তার দৈর্ঘ্য কত হবে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী বলা যায় √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এটা থাকতেছে হচ্ছে দেখো L² মাইনাস L²/4 তার রুট, অর্থাৎ √3L/2। এটা হচ্ছে আমার এডি মধ্যমার মান। কিন্তু এই এডি মধ্যমার পুরা মানটা আমার প্রয়োজন নাই, আমি এখান থেকে জানতে চাই এজি মানটা কতটুকু। এজি এই মানটা ধর আমি বের করতে চাই, এজি মানটা আমি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব, দেখো আমরা মাত্রই বললাম যে এজি ইস্টু জিডি সেটা 2:1, তার মানে এইটুকু 2 হইলে এইটুকু 1, তাহলে টোটাল অনুপাতের যোগফল কত, 3। সেই 3 ভাগের 2 ভাগকে পাবে এজি, টোটাল 3 ভাগ, এখানে 2 এখানে 1, টোটাল 3 ভাগ, তার 2 ভাগই পাবে হচ্ছে এজি। তাহলে বলা যায় এজির মানটা কত হবে বলো, টোটাল যে এডি তাকে আমরা যদি 3 ভাগ করি তার 2 ভাগটাই এডি পাচ্ছে। সো 3 ভাগের 2 ভাগ যদি তুমি নাও, √3L/2 ইন্টু 2/3, সো এটা আসবে হচ্ছে L/√3। এখন ছবিতে একটু মিলায় দেখো, এই এজি মানটা, এই এজি মানটাই দেখো এখানে এই যে পরিবৃত্তটা তার ব্যাসার্ধ ছিল, রাইট, এটাই কিন্তু ভরকেন্দ্রটা, তাহলে এটাই হলো আমাদের ব্যাসার্ধটা। তো আমরা ব্যাসার্ধের মান কত পেয়ে গেলাম, এজির মানটাই হলো ব্যাসার্ধ, এটা L/√3, তাহলে আর এর মান পাচ্ছি L/√3। তো চলো এটা যদি এখন বসাই দিই আমরা, দেখো এফ এর জায়গায় GM²/L², একটা √3, আর এর জায়গায় L/√3, আর নিচে একটা M। সো ওভারঅল √3 কাটাকাটি যাচ্ছে, এবং সব কিছু ব্যালেন্স করে যেটা আমরা পাচ্ছি √G, দেখো M² M কাটাকাটি করে একটা M থাকে, আর L² কাটাকাটি করে নিচে একটা L থাকে। সো এটাই হলো আমাদের আনসার। এরপরে আর কোনো উত্তর এখানে আনা সম্ভব না, কারণ দেখো প্রশ্নে ভর বলে দেওয়া ছিল না, দৈর্ঘ্য বলে দেওয়া ছিল না, তার মানে উত্তরটা এর মাধ্যমে আমাকে আনতে হবে। সো এটা একটা মহাকর্ষ বলে একটা সুন্দর একটা কনসেপ্ট ছিল। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট আবার পরশুদিন ইনশাল্লাহ একই সময় রাত 10টায় আরেকটা ভিডিও আপলোড দিব, সেখানে আমরা এই চ্যাপ্টারের আরও অন্যান্য টপিকের ম্যাথগুলো দেখব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।